তো আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে গিয়ে আমরা আসলে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সটা শুরু করছিলাম। তো এর আগ পর্যন্ত আমরা আসলে কি পড়েছিলাম একটু আমরা দেখি। তো প্রথম দিকে এই স্লাইড পুরোটাই ছিল হচ্ছে গিয়ে তোমার লস অফ থার্মোডাইনামিক্স, বাট সেটার উপরে যেমন ফার্স্ট ল, সেকেন্ড ল এবং থার্ড ল, জিরোথ ল। তো প্রথম দিকে আমরা জিরোথ ল দেখেছি, তারপর হচ্ছে ফার্স্ট ল দেখলাম, এখন আমরা পড়বো হচ্ছে গিয়ে সেকেন্ড ল। সেকেন্ড লটা আসলে হচ্ছে ফার্স্ট লরই কিছু তোমার এক লিমিটেশন আছে, সেখান থেকে আসে। তো এখানে আমরা জিরোথ ল, তারপরে হচ্ছে গিয়ে এইভাবে পড়ে আসছিলাম, তারপর বিভিন্ন ইন্টারনাল এনার্জি ব্যাপার দেখেছিলাম, এগুলো সব রিলেটেড টু ফার্স্ট ল। তারপর ওয়ার্কের ডেফিনেশন, হিট কি, হিটের ডেফিনেশন, তারপরে তোমার কিভাবে হিট হিট তোমার ফ্লো হয়, এনথালপির একটা কনসেপ্ট নিয়ে আসছিলাম। তারপরে হচ্ছে তোমার ফার্স্ট থার্মোডাইনামিক্স পড়লাম, দেখলাম, এরকম করে আগাচ্ছিলাম, আগিয়ে তারপর হচ্ছে গিয়ে তোমার কিছু ম্যাথ করলাম। আমি বলেছিলাম কিছু অ্যাসাইনমেন্ট দিব, তো সেই অ্যাসাইনমেন্ট গুলো খুব শিগগিরই দিয়ে দিব তোমাদেরকে আমি। তো এটা এখন রেডি করতে পারিনি আমি, কোন ম্যাথ গুলো তোমরা করবা। যাই হোক, তো তারপর হচ্ছে গিয়ে একটা জায়গায় এসে বললাম যে একটা পারপেচুয়াল মোশন মেশিন, এটা আসলে হচ্ছে পারপেচুয়াল মোশন মেশিনের ফার্স্ট কাইন্ড। মানে হলো গিয়ে আমরা যদি মানে ইনফাইনাইট লুপ চলতে পারে আর কি, এরকম একটা মেশিন সম্পর্কে আইডিয়া দিয়েছিলাম। তো সেটা হচ্ছে গিয়ে আসলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর যে লটা আছে সেটাকে ভায়োলেট করে। তো সেই কারণে বলা হচ্ছে যে এটা সম্ভব না। আজকে আমরা দেখবো আবার পারপেচুয়াল মোশন মেশিনের সেকেন্ডটা আর কি। তো সেটা আবার হচ্ছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স ভায়োলেট করে। তো এখানে আমরা বিভিন্ন রকমের ডায়াগ্রাম দেখলাম, যে তোমার হচ্ছে গিয়ে ফেজ ডায়াগ্রাম, তারপরে টিকিউ ডায়াগ্রাম, তারপর হচ্ছে টিভি ডায়াগ্রাম, সেগুলো আমরা এক্সপ্লেন করেছিলাম। মোস্ট ইম্পর্টেন্ট ছিল এই জিনিসগুলো, এগুলো আমাদের পরে অনেক কাজে লাগবে এই 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 কোর্সের মধ্যেই। টিভি ডায়াগ্রাম, তারপরে টিভি ডায়াগ্রাম, সেখান থেকে ইকুইলিব্রিয়াম কিভাবে ডায়াগ্রাম গুলো কিভাবে আসে এগুলো বলেছিলাম। তারপর টিএস ইকুইলিব্রিয়াম ডায়াগ্রাম, ইকুইলিব্রিয়াম পয়েন্ট গুলো নিয়ে আলটিমেটলি কেমন হচ্ছে সেগুলো আর কি। তো এতটুকু ছিল হচ্ছে গিয়ে লাস্ট লেকচারের। তোমাদের মনে আছে কিনা জানি না, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট আর কি। তো যাই হোক, এখন আমরা দেখি আজকে যে যা দেখতে যাচ্ছিলাম যে লিমিটেশন অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তো এটা কি ছিল, যেমন মনে করো প্রথমে আমরা বলছিলাম যে আমাদের যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স স্টেটস দ্যাট ডিউরিং এনি সাইকেল প্রসেস দ্য নেট ওয়ার্ক ট্রান্সফার ইজ অলওয়েজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু হিট ট্রান্সফার। তোমাদের মনে আছে কিনা জানি না, যাই হোক আমরা তাহলে বলতে চাচ্ছি যে আমাদের যে ওয়ার্ক ট্রান্সফার যেটা হবে সেটা পুরোপুরি হচ্ছে গিয়ে হিট ট্রান্সফারের প্রপোর্শনাল। তো সেখানে ইন্টারনাল হিট ট্রান্সফার হবে, ইন্টারনালি তোমার এনার্জি গ্রো করবে, এবং হচ্ছে গিয়ে তোমার আমি যে এনথালপিটা হবে সেটা ছিল কি ইন্টারনাল হিট আর হলো গিয়ে তোমার ওয়ার্ক ডান, এই দুটোর যোগফল ছিল। তো এবং সেখান থেকে আসলে আমরা বুঝি যে আসলে নেট ওয়ার্ক যেটা আমরা কাজ করা হচ্ছে সেটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু হিট ট্রান্সফার, যতটুকু হিট দেওয়া হচ্ছে তার প্রপোর্শনাল। আদৌ কি সেটা সম্ভব কিনা এটা আসলে বলা নাই আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এ। তো কিন্তু ওরা বলছে এটা হবে। ওয়ার্ক অ্যান্ড হিট আর মিউচুয়ালি কনভার্টেবল ওয়ান ইনটু অ্যানাদার। ওরা বলছে যে ওয়ার্ক থেকে হিটেও কনভার্ট করা যাবে, আবার হিট থেকেও ওয়ার্ক কনভার্ট করা যাবে। এটাও কেমন জানি শোনায়। তারপরে হলো এ সার্টেন এনার্জি ব্যালেন্স মাস্ট বি হেল্ড হোয়েন এ সিস্টেম আন্ডারগোজ এ প্রসেস। অর্থাৎ এটা ছিল লাস্ট স্টেটমেন্টটা ছিল ইম্পর্টেন্ট, যে আমাদের একটা এনার্জি ব্যালেন্সটা তোমার হচ্ছে গিয়ে হতে হবে, যতটুকু তোমার এনার্জি ইনপুটে আসবে ততটুকুই তোমার আউটপুটে যাবে। অর্থাৎ তোমার ফ্লোটা হচ্ছে গিয়ে ফিক্স থাকবে। এটা ছিল মূল কথা। কিন্তু যখনই বলা হলো যে এই যে কনভার্ট, এইটা যখন ফিক্স থাকে তখনই হচ্ছে গিয়ে আসলে একটা কনভার্টের বিষয় চলে আসে। তো ওয়ার্ক এবং হিটের মধ্যে এক ধরনের মিউচুয়ালি তোমার হচ্ছে গিয়ে আমাদের এই কনভার্টটা হবে, এবং এটা রাইট। বাট এখানেই আসলে লিমিটেশনটা চলে আসে, যে এখানে বলা নাই নো স্পেসিফিকেশন অ্যাবাউট দ্য ডাইরেকশন অফ হিট এন্ড এনার্জি ট্রান্সফার। অর্থাৎ ডাইরেকশনটা কেমন হবে। আর হলো কি হিট এনার্জি এন্ড মেকানিক্যাল ওয়ার্ক আর নট ফুললি মিউচুয়ালি কনভার্টেবল। তো এই দুটো কথার আসলে মিনিংটা কি, মিনিংটা আমরা একটু পরের স্লাইডে দেখি। মনে করো যে আমরা এখানে যদি এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে, যে খুবই সিম্পল এক্সাম্পল। মনে করো তুমি কোথাও একটা হট মিল্ক বা এক কাপ গরম দুধ রেখে দিলা, এবং সেটা কি করবে, তার সারাউন্ডিং এ তোমার হচ্ছে গিয়ে হিটটাকে ট্রান্সফার করবে। তা এটা একটা স্পন্টেনিয়াস প্রসেস, অর্থাৎ আমরা বলছি এটা স্পন্টেনিয়াসলি হবে।
তো ন্যাচারাল যে প্রসেস গুলো থাকে এগুলো সবই স্পন্টেনিয়াস হয় এবং এগুলো আস্তে 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 ইকুইলিব্রিয়ামের দিকে চলে যায়, অর্থাৎ দুটো এনার্জি ইকুইলিব্রিয়ামে চলে যায়। ইকুইলিব্রিয়াম আমরা দেখেছিলাম আগে। তো মেইন ব্যাপারটা হলো যে এনার্জি ব্যালেন্স হয়ে যাবে, যে তোমার যেমন মনে করো এখানে যদি 80 ডিগ্রি টেম্পারেচারে হিট হট মিল থাকে এবং সারাউন্ডিং টেম্পারেচার 25 ডিগ্রি থাকে, তাহলে এক সময় কি করবে, ওই দুটো কাছাকাছি চলে আসবে, একদম ইকুইলিব্রিয়াম কন্ডিশনে চলে যাবে, 25 ডিগ্রি কাছাকাছি চলে আসবে। এখন কোনো কারণে যদি এইখানটায় তোমার যদি টেম্পারেচার 30 হয়, কিন্তু কোনো মতেই হচ্ছে কি হট মিল্কটা মানে টেম্পারেচারটা আগের মতো এনার্জি গেট করতে পারবে না, অর্থাৎ একটা ডাইরেকশনের ব্যাপার চলে আসে, এনার্জি ডাইরেকশন, অর্থাৎ রিভার্সেবল না, এটা হচ্ছে কি ইরিভার্সেবল প্রসেস। অর্থাৎ স্পন্টেনিয়াস প্রসেস গুলো ম্যাক্সিমামই হচ্ছে কি ইরিভার্সেবল প্রসেস। সেকেন্ড এক্সাম্পলটা দেখো, এখানটা বলা হচ্ছে যে আমি মনে করো কোনো একটা ওয়্যারের মধ্যে দিয়ে আমার একটা ইলেকট্রিসিটি ফ্লো করছে, ইলেকট্রিসিটি ফ্লো করলে তোমার হিট জেনারেট করবে, ভালো কথা। তাহলে এখন আমি যদি অপোজিট প্রসেসে যাই, আমি যদি হিট দিলাম অপোজিট ভাবে, তাহলে কি ইলেকট্রিসিটি জেনারেট করবে? মোস্ট অফ দ্য কেস এটা হবে না আর কি। অর্থাৎ বলা হচ্ছে যে এখানে তোমার এনার্জির যে কনভার্সনটা এটা আসলে অনেকটা পসিবল না আর কি। তো তার মানে হচ্ছে যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর কিছুটা তোমার হচ্ছে যে লিমিটেশন আছে, অর্থাৎ ডাইরেকশন সম্পর্কে ওরা কিছুই বলে না। সেটাই তোমার হচ্ছে কি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এ আসে। তাহলে কি আমরা একটু আবার দেখি, একটু সিম্পল স্টেটমেন্ট দিয়ে আমরা চিন্তা করি এটা কি বলা যেতে পারে। The first law of thermodynamics does not place any restriction on the direction of process. Satisfying the first law does not ensure that process will actually occur. অর্থাৎ তোমার যে এটা স্যাটিসফাই করতেছে ফার্স্ট লতে যে হ্যাঁ এনার্জি ব্যালেন্স আছে, কিন্তু আদৌ কি প্রসেসটা হবে কিনা এই বিষয়ে কোনো ধরনের কিছু বলার নাই, কারণ হচ্ছে কি ডাইরেকশনটা ইম্পর্টেন্ট। কি মনে করো এনার্জি ব্যালেন্স হলেই কি প্রসেস হবে? সম্ভব না আর কি। আর সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স টেকস ইনটু অ্যাকাউন্ট দ্য ডাইরেকশন অফ প্রসেস অ্যাজ ওয়েল অ্যাজ কোয়ালিটি অফ এনার্জি। এই যে এখানে কোয়ালিটি অফ এনার্জি বলা আছে, এইখানটাতে এটা কথা চলে আসে যে ডাইরেকশনটা আসলে কেমন হবে এটা কোয়ালিটি অফ এনার্জির উপর ডিপেন্ড করে। যেমন আমরা এখানে চলে আসি থার্মোডাইনামিক্যালি যে হাই গ্রেড এনার্জি চলে আসে একটা কথা, আবার লো গ্রেড এনার্জি চলে আসে। যেমন সেকেন্ড ল বলতেছে এই কথা, ইন এনি প্রসেস হাই গ্রেড এনার্জি ক্যান অনলি বি কনভার্টেড টু লো গ্রেড এনার্জি। হাই গ্রেড এনার্জি থেকে লো গ্রেড এনার্জিতে কনভার্ট করা সম্ভব। থার্মোডাইনামিক্সে কি হাই গ্রেড এনার্জি হচ্ছে কি তোমার ওয়ার্ক, আর লো গ্রেড এনার্জি হচ্ছে হিট। আবার হিটের মধ্যে হচ্ছে কি হাই টেম্পারেচার যেটা আছে সেখানে হাই গ্রেড হিট আছে আর লো গ্রেড হিট আছে, অর্থাৎ হাই গ্রেড থেকে লো গ্রেডে তোমার ট্রান্সফার সম্ভব, কিন্তু তোমার হচ্ছে গিয়ে লো থেকে হাইতে স্পন্টিনিউয়াস ভাবে সম্ভব না। অর্থাৎ কথাটা দেখো, নেট কোয়ান্টিটি অফ ওয়ার্ক ক্যান বি কনভার্টেড ইন এনি ফর্ম অফ এনার্জি। ওয়ার্ক থেকে, অর্থাৎ ওয়ার্ক হচ্ছে কি হাই গ্রেড, আমি ওয়ার্ক থেকে আমি অবশ্যই হিট পাবো বা লো গ্রেডে পাবো আমরা, বাট হিট থেকে ওয়ার্ক পাওয়াটা ডিফিকাল্ট, এটা সম্ভব না যদি না কোনো ধরনের প্রসেস ফলো করা হয়, অর্থাৎ সাইক্লিক প্রসেস ফলো করে সম্ভব, এটা আমরা পরে দেখবো। তো বাট দ্য নেট কোয়ান্টিটি অফ হিট ক্যানট, মানে কি বলো, দ্য নেট কোয়ান্টিটি অফ ওয়ার্ক ক্যান বি কনভার্টেড ইন এনি ফর্ম অফ এনার্জি বাট নেট কোয়ান্টিটি অফ হিট ক্যানট। তার মানে কি হলো, আমরা হিটটাকে কনভার্ট করতে পারছি না। তাই যদি হয়, কিন্তু ফরচুনেটলি আমরা দেখা যাচ্ছে যে এটা সম্ভব, সে একটা ইঞ্জিনের মাধ্যমে, যেটাকে বলি আমরা হিট ইঞ্জিন। কি ফরচুনেটলি দেয়ার আর সাম স্পেশাল ডিভাইসেস দ্যাট ক্যান, স্পেশাল ডিভাইস মাইন্ড ইট, স্পেশাল ডিভাইসেস দ্যাট ক্যান কনভার্ট হিট ইনটু ওয়ার্ক, যেগুলোকে বলা হচ্ছে হিট ইঞ্জিন। যেমন ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, স্টিম এন্ড গ্যাস টারবাইনস, এগুলো হচ্ছে এক্সাম্পল, আমরা দেখবো এখনই। তাহলে হিট ইঞ্জিনটা কি একটু দেখি। এ হিট ইঞ্জিন ইজ এ ডিভাইস হুইচ অপারেটস ইন এ সাইকেল। এই যে সাইকেলটা ইম্পর্টেন্ট, অর্থাৎ স্পন্টেনিয়াস প্রসেস না, কিন্তু এই সাইকেলটা দিয়ে আমরা কিন্তু এটাকে আসলে কন্ট্রোল ওয়েতে নিচ্ছি। ইট রিসিভ দ্য হিট এনার্জি ফ্রম এ হাই টেম্পারেচার রিজার্ভার, convert some of heat energy into work and reject the remaining heat to a low temperature reservoir. আচ্ছা বুঝলাম এই কথাটা আসলে কি, আমরা একটু ছবিতে দেখবো একটু পরেই যে আমাদের এটা কি আসলে তিনি বলছেন। These devices are operated in mechanical cycles, not in thermodynamic cycles. এটা ইম্পর্টেন্ট, এর জন্য এটা পসিবল হয়েছে। অর্থাৎ আমরা যেটা বলছিলাম যে স্পন্টেনিয়াস প্রসেসে আসলে মোস্ট অফ দ্য টাইম হচ্ছে গিয়ে ইরিভার্সিবল প্রসেস হয়,
অর্থাৎ স্পন্টেনিয়াস প্রসেস দেখা যায় যে হাই গ্রেড এনার্জি লো গ্রেড এনার্জিতে কনভার্ট হয়, কিন্তু আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে লো গ্রেড এনার্জিকে আমরা হাই গ্রেড এনার্জিতে নেওয়ার চেষ্টা করব। তো সেটা হচ্ছে কিভাবে, থার্মোডাইনামিক সাইকেলের মাধ্যমে সম্ভব না, এটাকে আমরা করব মেকানিক্যাল সাইকেলের মাধ্যমে। এখানটায় দেখো যেটা কি বলা হচ্ছে, যে হিট ইঞ্জিন কি হচ্ছে, যে হাই টেম্পারেচার রিজার্ভার থাকবে, একটা লো টেম্পারেচার রিজার্ভার থাকবে। এই হাই টেম্পারেচার রিজার্ভার থেকে হিট নিব আমরা, অর্থাৎ হিটটাকে আমরা ওয়ার্কে কনভার্ট করব। মাঝখানে কিছু একটা প্রসেস হবে এই সার্কেলের মধ্যে, এই প্রসেসটা কি করবে, এই হিটটাকে নিয়ে তোমার হচ্ছে গিয়ে ওয়ার্কে কনভার্ট করবে, লো গ্রেড এনার্জিকে হাই গ্রেড এনার্জিতে কনভার্ট করবে, এবং সেটা কি করবে, এবং বাকিটা যে তোমার হিট থাকবে সেটা তোমার রিলিজ করে দিবে, অর্থাৎ তোমার লো টেম্পারেচার রিজার্ভারে সেটা হচ্ছে গিয়ে রিলিজ করে দিবে। তো এখন সেটা কিভাবে সম্ভব, এই ভিতরে যে হিট ইঞ্জিনটা কিভাবে কাজ করে, এটা খুবই একটা সিম্পল প্রসেস, তোমরা আগেও দেখছো, তারপর আমি বলছি যে সেখানে হচ্ছে গিয়ে আমি হাই গ্রেড টেম্পারেচার বা যে টিএইচ যেটা আর কি হাই গ্রেড যে রিজার্ভার থেকে যে টেম্পারেচারটা পাবো সেটা দিয়ে আমি হচ্ছে গিয়ে কোন একটা লিকুইডকে বা একটা রেফ্রিজারেন্টকে বা তোমার হচ্ছে গিয়ে ওয়াটার বা যে কোনো লিকুইড কে তোমার হচ্ছে গিয়ে এটা বয়েল করব। বয়েল করলে কি হবে, এখানে হচ্ছে গিয়ে তোমার একটা প্রেসার তৈরি হবে, তোমার এই প্রেসারটা আমরা কি করব, প্রেসার তৈরি হবে এবং হিটেডও হবে, যেহেতু আমি হাই হিট দিচ্ছি। এই সুপার হিটেড যে আমি গ্যাসও বলছে না, ভ্যাপার বলছে, আর স্টিমও বলছে, স্টিমটাকে কি করব, পাঠাবো টারবাইনের মধ্যে। এই টারবাইনটা করবে কি, ওই হাই প্রেসার এবং সুপার হিটেড যে স্টিম থাকবে সেটার মাধ্যমে টারবাইনটা মুভ করবে বা রোটেট করবে বা স্পিন করবে। তো স্পিন করলে আমরা এক ধরনের ওয়ার্ক পাবো। তো অর্থাৎ সেই ওয়ার্কটাকে আমরা ডাব্লিউ আউট বলছি, সেই টারবাইনটা থেকে যে আমরা ওয়ার্ক পাবো বা স্পিন এনার্জি যেটা পাবো আমি, সেটাকে আমরা কি করব, আমরা দিয়ে সেটা কোনো জেনারেটর দিয়ে আমরা হয়তো বা ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি, অথবা কোনো ধরনের পাম্পিং ফ্যাসিলিটি দিতে পারি। তো এই যে করতে পারি, করে তারপরে যে তোমার যে আমরা ওয়াটারটাকে ইউজ করছিলাম সেখান থেকে সেটাকে কি করব, আমরা কনডেন্সারে পাঠাবো। কনডেন্সারে পাঠালে করবে কি, সেখানে তোমার হচ্ছে গিয়ে হিট রিলিজ করে দিবে। হিট রিলিজ করে দিয়েই সে হচ্ছে ভ্যাপার থেকে ওয়াটারে চলে আসবে, এবং তারপর সেই ওয়াটারটা পাম্পের মাধ্যমে আবার তোমার হচ্ছে এখানে পাঠাবো। তাহলে এই যে তোমার কনডেন্সারে যে তোমার হিট রিলিজ করে দেয়, এই হিট রিলিজ করাটাও ইম্পর্টেন্ট, এবং তোমার হচ্ছে কি হিট গেইন করাটাও ইম্পর্টেন্ট, আদারওয়াইজ এই প্রসেসটা চলবে না, এই প্রসেসটা তোমার ফেইলিয়ার হবে। এটাই তোমার সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সে বলছে, একটু পরে আমরা আবার দেখবো যে আমাদের দুইটা রিজার্ভারই লাগবে, অর্থাৎ হিট ইনপুটও লাগবে, হিট আউটপুটও লাগবে, আদারওয়াইজ এই মেকানিক্যাল সিস্টেম রান করবে না, অর্থাৎ তোমার সাইক্লিক প্রসেস, সাইক্লিক সিস্টেম হবে না। আচ্ছা, বুঝতে পারছো নাকি, কিন্তু বলে যাচ্ছি খালি। জি স্যার, তাহলে আমরা হচ্ছে বয়লার হচ্ছে যে হিটটা নিবে, কন্ডেন্সারে জাস্ট ওই হিটটাই ছেড়ে দিবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বুঝছি স্যার। তাহলে মেইন ব্যাপারটা হলো বয়লারটা এখানে একটা ফেজ চেঞ্জ হচ্ছে, ওয়াটার টু ভ্যাপার, আবার এখানে ভ্যাপার টু কন্ডেন্সারে কি হচ্ছে, ভ্যাপার টু ওয়াটার হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা স্যার, এখানে কি এমনি কোনো লস হবে না? মানে এটা তো পারফেক্ট হওয়ার কথা কি? অবশ্যই লস হবে, অবশ্যই হবে, তোমার হিট তোমার তোমার হচ্ছে লিকেজ হবে, তারপরে তোমার এনার্জি তোমার, এই জন্য তো এগুলো তো পারফেক্ট মেশিন না আর কি, অবশ্যই লস হবে। কারো কোনো প্রশ্ন এই বিষয়ে আর? স্যার, হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি কেমন হয়? 80% মানে হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি ইন জেনারেল কিন্তু কিরকম এফিসিয়েন্সি হয়? এখন আসেই নেই, তুমি চলে গেলে আমার আগেই। না না, মানে এমনি একটা জেনারেল ভ্যালিউ, মানে স্যার, মানে এই যে জেনারেল এফিসিয়েন্সি ভ্যালু কি এখন ভালো দেখাবো, নাকি? এই যে এখানে দেখাবো, ঠিক আছে, আসতেছি আমি। এই প্রসেসটা বুঝছো? জি স্যার। হুম, প্রশ্ন করা শুরু করবো একটু পরে, নড়াচড়া দিয়ে বসো সবাই। আচ্ছা, তারপরে হলো কি, তাহলে এখন আমরা হিট ইঞ্জিন গেল এখানটায়, দেন হচ্ছে গিয়ে আমরা তাহলে দেখি এখন হিট ইঞ্জিনে তোমার এখানে যে প্রসেসটা বলি, তাহলে কি, ইট রিসিভস হিট কিউএইচ ফ্রম হায়ার টেম্পারেচার রিজার্ভার এট টিএইচ, মানে এই টেম্পারেচার হাই টেম্পারেচারে এখান থেকে কিউএইচ পরিমাণ হিট সে রিসিভ করে। সেকেন্ড প্রসেসে কি হচ্ছে, ইট কনভার্টস দ্য পার্ট অফ হিট সাপ্লাইড ইনটু ইউজফুল ওয়ার্ক এস ডাব্লিউ নেট
অথবা নেট তোমার হচ্ছে গিয়ে ডাব্লিউ পরিমাণ হচ্ছে গিয়ে তোমার ওয়ার্ক তৈরি জেনারেট করলো, এবং ইট রিজেক্ট দ্য রিমেইনিং হিট QL টু এ লোয়ার টেম্পারেচার রিজার্ভার বা সিঙ্ক অনেক সময় বলা হয়। তাহলে এই হাই টেম্পারেচারকে বলা হচ্ছে সোর্স আর লোয়ার টেম্পারেচারকে বলা হচ্ছে সিঙ্ক। তাহলে সেই ক্ষেত্রে আমাদের নেট ওয়ার্ক আউটপুট কত হচ্ছে, এখানে আমরা বলছি যে ডাব্লিউ আউট, নর্মালি কি হচ্ছে ডাব্লিউ আউট মাইনাস ডাব্লিউ ইন, কিন্তু এই ডাব্লিউ ইনটা কত আমরা এখানে কিন্তু জানি না, খালি আমরা বলছি ডাব্লিউ আউট। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু ডাব্লিউ নেটটাকে আমরা সাইকেল প্রসেসে আমরা বলতে পারি যে আমাদের মানে আমরা যদি এখন ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর দিকে যাই, তাহলে চিন্তা করে দেখো এটাও একটা এনার্জি, কিউএইচ একটা এনার্জি, কিউএল একটা এনার্জি। তাহলে এখন এই ওয়ার্ক এনার্জিটা কি হচ্ছে দেখো, ইনপুট হচ্ছে কিউএইচ খালি এবং বের হয়ে যাচ্ছে ডাব্লিউ নেট এবং কিউএল। সেক্ষেত্রে আমরা বলতে পারি ডাব্লিউ নেট সমান সমান কিউএইচ মাইনাস কিউএল। ঠিক আছে, এখান থেকে এটা আসে। তারপরে ফাইনালি হচ্ছে আমরা যদি ইফিসিয়েন্সির কথায় যাই, যেটা তুমি জিজ্ঞেস করছিলে, তো সেখানে হচ্ছে থার্মাল ইফিসিয়েন্সি ইজ দ্য পারফরম্যান্স মেজারিং প্যারামিটার অফ এ হিট ইঞ্জিন। ইন জেনারেল ইট ইজ ডিফাইন্ড এজ দ্য রেশিও অফ দ্য ডিজায়ার্ড আউটপুট টু দ্য এনার্জি ইনপুট। অর্থাৎ আমার যে ইটা যে আমরা প্রকাশ করি, এই ইটা ইকুয়াল টু হচ্ছে গিয়ে ইফিসিয়েন্সি ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার নেট ওয়ার্ক আউটপুট ডিভাইডেড বাই এনার্জি ইনপুট অ্যাজ হিট। তাহলে এখন সেক্ষেত্রে কি আমার নেট আউটপুট হচ্ছে ডাব্লিউ নেট ডিভাইডেড বাই কিউএইচ, তাই না? অর্থাৎ আমার নেট কি হচ্ছে গিয়ে তোমার এখানটা দেখো খেয়াল করে, নেট ইনপুট হচ্ছে গিয়ে কিউএইচ এবং আউটপুট হচ্ছে গিয়ে ডাব্লিউ নেট। সেইভাবে টোটাল নেট ওয়ার্ক ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে হিট ইনপুট। তাহলে এখন সেখান থেকে নেটওয়ার্ক আমরা কিভাবে বলতে পারি, কিউএইচ মাইনাস কিউএল। সেখান থেকে চলে আসে কি 1 মাইনাস কিউএল মাইনাস কিউএইচ। এই কিউএলটাও একটা পজিটিভ কোয়ান্টিটি, কিউএইচটাও একটা পজিটিভ কোয়ান্টিটি, অর্থাৎ এবং দুইটাই হচ্ছে হিটের পরিমাণ। তো সেই ক্ষেত্রে আমরা এটুকু বুঝতে পারছি যে আমাদের ইফিসিয়েন্সিটা অলওয়েজ 1 এর নিচে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এখানে যে প্রশ্নটা করা হয়েছিল, এখানে খেয়াল করো ইফিসিয়েন্সি অফ রিয়েল সিস্টেম, যে আমরা যে মনে করো যে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন ইউজ করি আমাদের গাড়িগুলোতে, তো সেগুলোতে কেমন হয়, সেগুলোর ইফিসিয়েন্সি হয় মাত্র 30%, প্রচুর পরিমাণে লস হয়। ডিজেল ইঞ্জিন গুলোতে হয় তোমার হচ্ছে কি 32%, এবং আমাদের যে বড় বড় পাওয়ার প্ল্যান্ট গুলো থাকে সেগুলোর হচ্ছে গিয়ে 45% হয়। অর্থাৎ তুমি দেখো 55% অফ এনার্জি আমাদের সবসময় লস হচ্ছে এইগুলাতে। তো এই লস গুলা তোমার হচ্ছে গিয়ে বিভিন্নভাবে মিনিমাইজ করার চেষ্টা হয়। যেমন তোমাদের মনে করো একটু পরে আমরা দেখবো যে একটা কোল বেস পাওয়ার প্ল্যান্ট কিভাবে চলে। তো মাঝখানে আমি আর একটা কাজ করছিলাম, সেই কাজটা হলো গিয়ে তোমার এই যে মাঝখানে মনে করো তোমাদের কোল বেস পাওয়ার প্ল্যান্ট নিয়ে অনেক ধরনের তোমার হচ্ছে আন্দোলন হলো, এইগুলো হলো সেইগুলো হলো। তো বিশেষ করে রামপালে তোমার হচ্ছে গিয়ে কোল বেস পাওয়ার প্ল্যান্ট বসাবে, এবং সেই কারণে হচ্ছে গিয়ে সুন্দরবনটা, আমাদের একটা প্রিয় সুন্দরবনটা ধ্বংস হয়ে যাবে। তো মেইন ফ্যাক্টর ছিল যে আসলে কোল বেস পাওয়ার প্ল্যান্টের সাথে আসলে তোমার হচ্ছে গিয়ে সুন্দরবনে কোনো কনফ্লিক্ট নাই। মানে ব্যাপারটা বলতে যাচ্ছে যে আমি সেখানে কোল বেস পাওয়ার প্ল্যান্টটা সুন্দরবন ছাড়া অন্য কোথাও বসালেই হতো, কারণ সুন্দরবনটা আমাদের এমন একটা জিনিস যেটাতে কোনো মতে আমরা ধ্বংস করতে পারি না। তো এখন সেখানে আসলে এনভায়রনমেন্টাল যে ইম্প্যাক্ট গুলো আসলে কি, তো সেইগুলা নিয়ে কিছুটা কাজ করেছিলাম, এবং মনে করো সেখানটাতে আমি কিন্তু পক্ষেই কথা বলছিলাম তোমার হচ্ছে গিয়ে কোল বেস পাওয়ার প্ল্যান্টের, কিন্তু একটাই শর্ত ছিল, সেটা সুন্দরবনে আশেপাশে হতে পারবে না। এখন প্রশ্ন হতে পারে যে আমাদের যে এই যে এনভায়রনমেন্ট গুলোতে যে আমরা চিন্তা করছি, সেখানে আসলে কি আমাদের এরকম পাওয়ার প্ল্যান্ট গুলো কি প্রয়োজন আছে কিনা, বা অল্টারনেট কি আছে কি নাই। তো সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, জিনিস খেয়াল করে দেখো যে গ্যাস এবং লার্জ স্টিম পাওয়ার প্ল্যান্ট গুলো আছে, এগুলোতে 45% হচ্ছে ইফিসিয়েন্সি। তাহলে যে বাকি যে তোমার 55% থাকে, সেগুলো আসলে কি হচ্ছে, কিভাবে আমাদের এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট হচ্ছে, তো সেটা তোমরা এখানে একটু ছবিতেই কিছুটা আইডিয়া করতে পারবা। সেই আইডিয়াটা হচ্ছে গিয়ে আমরা তো জানি যে তোমার হচ্ছে গিয়ে আমরা মানে এটাকে হিট দিচ্ছি, বয়েল কোলটাকে ফায়ার করছি, কোল ফায়ার করার পরে হচ্ছে কি আমাদের হিট জেনারেট হচ্ছে, অ্যাশ প্রডিউস হচ্ছে প্রচুর, হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে আমাদের আমাদের যে গ্রিন হাউস গ্যাস গুলো ইমিট হচ্ছে, বা আমরা ফ্লু গ্যাস ইমিট হচ্ছে বলছি, এগুলো তো নর্মাল আমরা দেখতেই পাচ্ছি। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, এখান থেকে কিন্তু আরেকটা ইফেক্ট চলে আসে, সেটা হলো গিয়ে আমাদের এই হিটটাকে কিন্তু রিলিজ করতে হয়।
অর্থাৎ আমরা যেটা বলছিলাম যে আগের ছবিটাতে খেয়াল করে দেখো, এখানে হিট সিঙ্ক থাকবে যেটা দিয়ে আমাকে এই ওয়াটারটাকে যেটা স্টিম হয়ে আসছে সেটাকে কনডেন্স করতে হবে, আদারওয়াইজ এটা তোমার চলবে না, এই মেকানিক্যাল চলবে না। তাহলে কনডেন্স করতে হলে আমার কি লাগবে, আমার হচ্ছে গিয়ে মানে কোল্ড ওয়াটার লাগবে। তো সেই কোল্ড ওয়াটার কোত্থেকে আসবে, সেইগুলো আমার নেওয়া হয় হচ্ছে গিয়ে নদী থেকে। তাহলে এখন যদি নদী থেকে বা হচ্ছে গিয়ে হিউজ ওয়াটার রিজার্ভার থেকে নেওয়া হয়, তাহলে কি হবে, সেখানটায় তোমার হচ্ছে গিয়ে অবশ্যই টেম্পারেচার রাইজ করবে এই পাওয়ার প্ল্যান্টের কারণে। এখন যদি সেটা যদি পাওয়ার প্ল্যান্টের কারণে যদি টেম্পারেচার রাইজ করে, তাহলে কি করবে, তাহলে কি হবে, আমাদের ইকোসিস্টেম গুলো ধ্বংস হয়ে যায়। অর্থাৎ এইগুলার এই যে অ্যাডভার্স ইফেক্টটা, এটাও কিন্তু একটা বড় একটা অ্যাডভার্স ইফেক্ট। আমরা যে চিন্তা করি যে ধোয়া টোয়া একদম পুরো মনে করে ফ্লু গ্যাসের কারণে সব ধ্বংস হয়ে যাবে, অনেক ক্ষতি হবে আমাদের, এইগুলার পাশাপাশি আরো বড় অ্যাডভার্স ইফেক্ট আছে এই জায়গাটায়, ঠিক আছে। কিন্তু আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো গিয়ে, এগুলো হচ্ছে কি নেগেটিভ জিনিস। যে পজিটিভ জিনিস যেটা, সেটা এখানে খেয়াল করে দেখো, যে যত কিছুই বলো, এটা হচ্ছে গিয়ে তোমার 40% ইফিসিয়েন্ট। অন্য অন্য যে ডিজেল ইঞ্জিন বলো বা তোমার হচ্ছে গিয়ে স্পার্ক ইগনিশন ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন বলো, এগুলোর থেকে কিন্তু কিছুটা হলেও এটা হচ্ছে কি ইফিসিয়েন্ট। এবং যদি এটা প্রপারলি মেনটেন করা যায় এটার সিস্টেমটাকে, তাহলে এটার অ্যাডভার্স ইফেক্ট গুলো অনেক কমে আসে ডিজেল ইঞ্জিন বা এগুলোর তুলনায়। আমি যেটা বলতে চাচ্ছি, আমরা যদি এরকম করতে পারতাম যে আমাদের যে পাওয়ার জেনারেশন বা এনার্জি কনভার্সনের যে সিস্টেম গুলোকে, এগুলোকে সেন্ট্রালাইজ করা যায়, অর্থাৎ পাওয়ার প্ল্যান্ট প্রচুর হবে, হয়ে আমরা হচ্ছে গিয়ে ডিজেল ইঞ্জিন স্পার্ক ইঞ্জিন বাদ দিয়ে দিব, তার বদলে ইলেকট্রিক ভেহিকেল গুলো নিয়ে আসতে পারি, তাহলে হবে কি, আলটিমেটলি আমাদের এনার্জি এফিসিয়েন্সি বেড়ে যাবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে, মনে করো আমি আমাদের যে এখানে যে মনে করো সিএনজি ভেহিকেল যেগুলো আমরা বলতাম, যে সিনচালিত সবুজ ভেহিকেল যেগুলো ছিল আমাদের 3 চাকা 3 হুইলার গুলো, এগুলো যে পরিমাণ হচ্ছে গিয়ে তোমার পরিবেশের ক্ষতি করে, তার তুলনায় হচ্ছে গিয়ে আমাদের এই সেন্ট্রালাইজ সিস্টেম গুলো কম ক্ষতি করে। অর্থাৎ ট্রান্সপোর্ট লেভেলে যে পরিমাণ হচ্ছে গিয়ে এনার্জি পলিউশন হয়, তার তুলনায় হচ্ছে গিয়ে আমাদের এই স্টিম পাওয়ার জেনারেট গুলো কম পলিউশন করে। অর্থাৎ একটা যদি পাওয়ার প্ল্যান্ট দেওয়া হয়, তাহলে সেটা প্রায় 1 লাখ ভেহিকেলকে রিপ্লেস করতে পারে ইলেকট্রিক ভেহিকেল দিয়ে। তো সেই ক্ষেত্রে আমাদের ওভারঅল হইতেছে তোমার গ্রিন হাউস ইমিশন বা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটা কমে আসে। তো এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা যে করা যায়, এটা তৈরি করা যায়, এই কনসেপ্টটা কিন্তু আমার এই যে পেপারের যে কনসেপ্টটা বা রিসার্চের যে কনসেপ্টটা, সেটা কিন্তু আসছে এইখান থেকে, যে আমরা সেন্ট্রালাইজ করতে পারি কিনা এই বেসিক থেকে। বুঝতে পারছো আমি কি বলছি কথাগুলো? আরিফ আছো? আরিফ, এইচ এম আরিফ আহমেদ। নাই। নাজমুল হাসান, নাইম, আছো? জি স্যার। শোনা যাচ্ছে আমার কথা? শুনতে পাচ্ছ? আর কোন রেসপন্স নাই। স্বদেশ বিশ্বাস আছো নাকি? জি স্যার। স্বদেশ? জি স্যার আছি। আমি যেটা বলতে চাচ্ছি যে, এই দেখো এখানে একটা সিম্পল একটা কনসেপ্ট, আমার সাথে রিপ্লাই করো স্বদেশ। জি স্যার। এখানে যে আমি যে তোমার যে সিম্পল একটা কনসেপ্টের কথা বললাম, যে তোমার হিট ইঞ্জিনের এই যে তোমার ইফেক্ট গুলো, সেখান থেকে ইফিসিয়েন্সির ব্যাপারগুলো আছে, সেখান থেকে আমি কোথায় বললাম, যে সেখান থেকে আমি চলে গেলাম হচ্ছে গিয়ে একটা নতুন রিসার্চ কনসেপ্টে, যে আমাদের যে হিট যে তোমার ইমিট হচ্ছে, তাহলে সেখান থেকে আমি দেখলাম যে ইফিসিয়েন্সির যে ব্যাপারটা আসে, এখান থেকে আমি বলতে পারি যে আমরা যদি ইফিসিয়েন্ট একটা ডিভাইস তৈরি করতে পারি বা সিস্টেম তৈরি করতে পারি, তাহলে নন ইফিসিয়েন্ট সিস্টেম গুলো চলে যায়, বন্ধ হয়ে যায়। তাহলে এটা হচ্ছে কি আমাদের একটা পজিটিভ ইম্প্যাক্ট। কিসের পজিটিভ ইম্প্যাক্ট? আমরা যে কোল বেসড পাওয়ার প্ল্যান্ট গুলো তৈরি করছি, বুঝতে পারছো কথাটা? জি স্যার। তাহলে এই যে আমি কথাটা বললাম, এটা তুমি আবার একটু গুছিয়ে বলো দেখি।
কি বলতে চাচ্ছিলাম? স্যার মানে হলো আমরা যদি কোল বেস পাওয়ার প্ল্যান্টটা তৈরি করি, তাহলে আমরা যদি ওই যে ট্রান্সপোর্টের ক্ষেত্রে যদি এটা মানে ওই জায়গার ইফেক্টটা যদি কমাইতে পারি, তাহলে মানে টোটাল ইফেক্টটা আর কি কমে যাবে। এটার মাধ্যমে যদি আমরা ওইটাকে রিপ্লেস করতে পারি, তাহলে ইফিসিয়েন্সি বাড়ার সাথে সাথে আমাদের এনভায়রনমেন্ট পলিউশনের হারটাও কমে যাবে। এটাই আর কি। গুড, ঠিক আছে, তাহলে মনোযোগ দিয়ে শুনছো। তো বুঝতে পারছো সবাই মনে আশা করি। তো এখন মেইন থিমটা হলো গিয়ে তোমরা যখন পড়বা তখন থেকেই আসলে হতেছে গিয়ে রিসার্চের কনসেপ্ট গুলো তৈরি করে ফেলতে হবে আস্তে আস্তে, নাহলে পরে পারবা না আর কি, পরে ঝামেলা হয়ে যাবে। তো যাই হোক, তাহলে আমরা এখন এই জায়গাটায় আমরা দেখলাম যে রেফ্রিজারেট সরি থার্মাল ইফিসিয়েন্সিতে আমরা দেখলাম যে এটা 1 এর বেশি হবে না। অর্থাৎ খুব সিম্পল কথা, এখানে একটা খুব মানে নর্মাল কথা যে আমরা যতই তোমার হচ্ছে গিয়ে হিট ইঞ্জিন বানাই না কেন, অর্থাৎ হিট থেকে কনভার্ট করে আমরা যদি এনার্জি জেনারেশন করি না কেন, সেখানে কখনোই ইফিসিয়েন্সি 100% হবে না। অর্থাৎ কেউ যদি বলে যে তোমার হচ্ছে ইফিসিয়েন্সি 100%, তো এই কথাটা আসলে মানে মানতে আমরা রাজি না আর কি, এটা কখনোই সম্ভব না আর কি আপাতত হিট ইঞ্জিনের ক্ষেত্রে। অন্য ক্ষেত্রে পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে হতে পারে, যেমন মনে করো নেক্সট যেটা হলো গিয়ে তোমার রেফ্রিজারেটর। তো এটাও কনসেপ্টটা কাছাকাছি, তবে এখানে হলো গিয়ে একটু খেয়াল করে দেখো, আমরা আগেরটাতে হিট ইঞ্জিনটাকে কি বলেছিলাম, লো গ্রেড এনার্জি কে আমরা কিন্তু হাই গ্রেড এনার্জিতে কনভার্ট করলাম, অর্থাৎ হিটটাকে কনভার্ট করলাম কিসে, ওয়ার্কে। আর এখানটায় কি আছে, এখানটায় আমরা বলছি আরো একটা পুরা রিভার্স ফিজিক্সে একটা কাজ করব। অর্থাৎ আমরা জানি যে সবসময় হিট ফ্লো হয় কোথা থেকে, হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারে। আমরাও এখানে একটা রিভার্স ফিজিক্সে কাজ করব, যে আমরা হিটটাকে ফ্লো করব আমাদের হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার না, কোথা থেকে, লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচার দিকে, অর্থাৎ উল্টো দিকে ফ্লো করব। সেটা কিরকম, এখানে দেখো ছবিটা আছে এখানে, যে এটা হচ্ছে সারাউন্ডিং, অর্থাৎ টিএইচটাকে আমরা সারাউন্ডিং বলছি। মনে করো এটা হচ্ছে কি 50 ডিগ্রি টেম্পারেচার বা 25 ডিগ্রি টেম্পারেচারের একটা সারাউন্ডিং, আর আমরা একটা রেফ্রিজারেশনের এনভায়রনমেন্ট তৈরি করছি, এটা মনে করো 0 ডিগ্রিতে আছে। অর্থাৎ এখানে খেয়াল করে দেখো 0 ডিগ্রি টেম্পারেচার থেকে যেটা আছে সেটা কি আমাদের লো গ্রেড এনার্জি, সেখান থেকে আমি হিটটাকে ফ্লো করাবো হাই গ্রেড এনার্জির দিকে, অর্থাৎ তোমার হচ্ছে গিয়ে টিএইচ এর দিকে, অর্থাৎ 25 ডিগ্রি দিয়ে করাবো। এটা হচ্ছে গিয়ে ফিজিক্সে বলে যে এটা সম্ভব না, কিন্তু এটা সম্ভব কিছু মেকানিক্যাল সাইকেলের মাধ্যমে। এবং যেই সাইকেলটার মাধ্যমে বা মেকানিক্যাল ডিভাইসটার মাধ্যমে আমরা করি, সেটার নাম হলো গিয়ে রেফ্রিজারেটর। যত ধরনের কেসে আমরা এরকম কাজ করব, সব ক্ষেত্রে আমরা বলবো এটা রেফ্রিজারেটর। অনেক সময় আবার এয়ার কন্ডিশনিং ও বলা হয় যদি আমরা স্পেস কুলিং করে থাকি। যাক, এনিওয়ে, তাহলে এটা কি, এ রেফ্রিজারেটর এক্সট্রাক্টস heat continuously from a controlled space and thus it is maintained at a lower temperature that is surroundings। অর্থাৎ কন্টিনিউয়াসলি তোমার হচ্ছে গিয়ে হিট ফ্লো করবে তোমার হচ্ছে গিয়ে লোয়ার রিজার্ভার থেকে আমার হচ্ছে গিয়ে হায়ার সোর্সের দিকে। এখানে দেখো যে হায়ার টেম্পারেচার থেকে সোর্স বলছি। তো এনিওয়ে, তো কোল্ড এনভায়রনমেন্ট থেকে আমাদের কন্টিনিউয়াসলি হিট ফ্লো হবে হায়ার টেম্পারেচার দিকে, এটাও হচ্ছে রিভার্স ফিজিক্স। তাহলে এখন দেখো দ্য ওয়ার্কিং ফ্লুইড ইন দ্য রেফ্রিজারেটর ইজ কল্ড দ্য রেফ্রিজারেটর। এটা কোত্থেকে আসলো, এখন এইটাকে আমরা দেখো এক্সপ্যান্ড যদি করি, এখানটাতে হচ্ছে কি রেফ্রিজারেটর কিভাবে কাজ করে তার একটা ওয়ে বলা হয়েছে। এখানে করা হয় কি, যে এই যে ফ্লোটা হবে রিভার্স ফ্লো হবে, এটার জন্য আমাকে একটা ওয়ার্ক ডান করতে হয়। এটাকে আমরা বলছি যে এখানে ওয়ার্ক ইনপুট দেওয়া হয়েছে। এই ওয়ার্ক ইনপুটটা খুব ইম্পর্টেন্ট। কি ওয়ার্ক ইনপুট দিচ্ছি আমরা এখানটায়, এখানে খেয়াল করে দেখো, এখানে ওয়ার্ক ইনপুট দিচ্ছি কি, প্রেসার দিচ্ছি। ডাব্লিউ ইনটা কি হচ্ছে, প্রেসার। অর্থাৎ আমরা এখানটাতেই খেয়াল করে দেখো আমরা কি করছি, এখানটাতে ইভাপোরেটর আছে, কন্ডেন্সারও আছে। ইভাপোরেটর কি আর কন্ডেন্সার কি, ইভাপোরেট কি করে, ইভাপোরেট করে, অর্থাৎ এখানে একটা ফেজ চেঞ্জ হয়। অর্থাৎ তোমার হচ্ছে গিয়ে লিকুইড থেকে তোমার হচ্ছে গিয়ে গ্যাসিয়াস ফর্মে চলে যায়। তো সেটাকে আমরা বলছি ইভাপোরেট করছে। এটা ইভাপোরেশনের মাধ্যমে হয় দেখে আমরা এটাকে বলি ইভাপোরেটর। আর আগের বার ছিল আমরা বয়লারের মাধ্যমে কাজটা করতাম। তো এখন কি হচ্ছে, এই যে আমরা ইভাপোরেট হচ্ছে, অর্থাৎ এখানে একটা ফেজ চেঞ্জ হচ্ছে, কি লিকুইড থেকে ভ্যাপারে তৈরি হচ্ছে। তো সেটা আমরা কিভাবে করছি, আমরা ল্যাটেন্ট হিট নিয়ে।
অর্থাৎ কোল্ড এনভায়রনমেন্ট থেকে যে হিটটা নিয়ে সে হচ্ছে গিয়ে ফেজ চেঞ্জ করবে, অর্থাৎ ফেজ চেঞ্জ করাইতে হবে। করাইলে কি হবে, সেখানটা তোমার হচ্ছে গিয়ে একটা লো প্রেসার ভ্যাপার তৈরি হবে এবং পরবর্তী সময়ে এটাকে আবার কি করতে হবে, লিকুইড করে ফেলতে হবে। অর্থাৎ ভ্যাপার থেকে আমাকে সামহাও এটাকে লিকুইড করতে হবে। অর্থাৎ লিকুইড করতে হলে এটাকে অবশ্যই হাই প্রেসারে আসতে হবে, হাই প্রেসারে আসতে হবে, আদারওয়াইজ এটা হচ্ছে গিয়ে তোমার লিকুইড হবে না কন্ডেন্সারে। অর্থাৎ সেখানে টেম্পারেচার তোমার রিলিজ করতে হলে হাই প্রেসার থেকে আবার হইতেছে হাই প্রেসার ভ্যাপার লাগবে আর কি। সেই ভ্যাপারটাকে তৈরি করার জন্য আমরা হচ্ছে গিয়ে ওয়ার্ক ইনপুট দেই। এই ওয়ার্ক ইনপুটটা কি ধরনের, এটা হচ্ছে গিয়ে আমরা নর্মালি যেটা এখন করি সেটা হচ্ছে গিয়ে একটা পিস্টন থাকে, যে পিস্টনটা মুভ করে ইলেকট্রিক্যাল এনার্জি দিয়ে। অর্থাৎ তোমরা বাসায় যত রেফ্রিজারেটর দেখছো বা ফ্রিজ দেখছো সেগুলোতে অবশ্যই একটা কম্প্রেসর থাকে। কম্প্রেসরটা খুব ইম্পর্টেন্ট পার্ট, এটা নষ্ট হলে ফ্রিজার কাজ করে না, তাই না? তো এই কম্প্রেসরটা কাজটা হচ্ছে হাই প্রেসারে নেওয়া। তাহলে এখানে থিমটা কি, থিমটা হলো গিয়ে আমরা যে করেই হোক এটাকে হচ্ছে গিয়ে গ্যাসিয়াস ফর্মে নিতে হবে। একটা তোমার রেফ্রিজারেন্ট বলবো, এখানে যে লিকুইডটা ফ্লো করবে এটাকে বলে রেফ্রিজারেন্ট। সেটাকে অবশ্যই হচ্ছে গিয়ে তোমার কি করতে হবে, এটাকে ভ্যাপার ফর্মে নিতে হবে এবং সেটাকে আবার ফেজ চেঞ্জ করে লিকুইড ফর্মে আনতে হবে। এই দুইটা কেসে তোমার হচ্ছে গিয়ে যখন সে ভ্যাপার হবে সে তখন হিট ইনটেক করবে, আর যখন তোমার হচ্ছে গিয়ে লিকুইড হবে তখন সে হিট রিলিজ করবে। তো এই প্রসেসটাই হচ্ছে গিয়ে তোমার রিভার্স ফিজিক্স। অর্থাৎ এইটার মাধ্যমে আমরা করি কি, লো টেম্পারেচার থেকে আমরা হিটটাকে নিয়ে আসি, ল্যাটেন্ট হিটটাকে নিয়ে আসি এবং সেটাকে আবার কি করি, সেটাকে কন্ডেনসেশনের সময় আবার এটাকে হিটটাকে রিলিজ করে দেই সারাউন্ডিং এ। তো সেটা সেই প্রসেসটাই হচ্ছে, এটা আমরা ডিটেইল পড়বো রেফ্রিজারেটর সম্পর্কে, কি ধরনের রেফ্রিজারেটর আছে, কত ধরনের আছে, এগুলো আমরা পরবর্তী সময়ে পড়বো আর কি। এটা হচ্ছে গিয়ে বেসিক। কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? নাই মনে হয়। আচ্ছা, ভেরি গুড, বেঁচে গেলাম। তাহলে এখন এইটারও আমরা ডিফিসিয়েন্সি দেখি কিভাবে বের করা যায়, সেই এফিসিয়েন্সি গুলো। তো এখানটাতে তোমার আবার প্রসেসগুলো বলা আছে, তো প্রসেসগুলো আর রিপিট না করি, তো যে প্রসেসটা বলা আছে। তাহলে এফিসিয়েন্সিটা কেমন হয় আমরা দেখি। The performance of a refrigerator is measured in terms of the coefficient of performance, COP দিয়ে। এটাকে এফিসিয়েন্সি বলি না, আমরা এটাকে বলি কোফিশিয়েন্ট অফ পারফরম্যান্স, এটাকে বলি সিওপি। এটা খুবই একটা কমন টার্ম। তোমরা যখনই ফ্রিজ রেফ্রিজারেটর কিনবে তখনই দেখবা সিওপি লেখা আছে, যে এটা সিওপি এত। যেটা সিওপি যত বেশি ভালো সেটা তত বেশি ভালো রেফ্রিজারেটর আমরা বলি আর কি। তো তাহলে সিওপি ক্যালকুলেশন কিভাবে করা হয়, যে রেফ্রিজারেটিং ইফেক্ট ডিভাইড বাই ওয়ার্ক ইনপুট। অর্থাৎ এটার এফিসিয়েন্সিটা কিরকম, আমি কি পরিমাণ ইলেকট্রিক্যাল এনার্জি দিচ্ছি এবং তার পরিবর্তিতে আমরা কি পরিমাণ আউটপুটে রেফ্রিজারেটিং ইফেক্ট পাচ্ছি। অর্থাৎ আমি যে কিউএলটা কেন বলছি এখানটায়, কারণ এই যে কিউএলটাই তো আমার মেইন, যে আমি এতটুকু কোল্ড রেফ্রিজারেন্ট থেকে আমি রেফ্রিজারেটেড স্পেস থেকে কিউএল পরিমাণ এনার্জি থেকে আমি সরাই ফেলতে পারতেছি। এই কারণে আমরা কি বলছি, যে কিউএল ডিভাইডেড বাই ডাব্লিউ ইন, যে ওয়ার্ক এনার্জি ইনপুট হলো সেটা। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এই ডাব্লিউ ইনটা আসলে কি, কিউএইচ মাইনাস কিউএল, তাই না? আমরা যদি ফার্স্ট ল সামনে চিন্তা করি, ডাব্লিউ ইন মানে আউটপুট কত যাচ্ছে কিউএইচ, তাহলে কিউএইচ সমান সমান ডাব্লিউ ইন প্লাস কিউএল। অর্থাৎ তাহলে ডাব্লিউ ইন কত হবে, কিউএইচ মাইনাস কিউএল। সেখান থেকে আমরা বলতে পারি যে কিউএল, এই ডাব্লিউ ইনটাকে আমরা কিভাবে রিপ্লেস করতে পারি, কিউএইচ মাইনাস কিউএল। তাহলে আমার সিওপি হচ্ছে গিয়ে কিউএল ডিভাইডেড বাই কিউএইচ মাইনাস কিউএল। এটাকে আরো যদি এক্সপ্যান্ড করি তাহলে এখানে কি হচ্ছে, এখানে দেখো মানে এই কিউএলটা এখন কথা হলো যে, সরি এটা বললেই নেই, এই কিউএল বাই কিউএইচ যেটা এখানে যেটা আছে তাহলে এটা ইফিসিয়েন্সি কত হতে পারে, এই কিউএল এর পরিমাণটা কত হতে পারে। এখন এখানে খেয়াল করে দেখো, কিউএইচ মাইনাস কিউএল, অর্থাৎ কিউএইচ এবং কিউএল যত কাছাকাছি হবে ভ্যালুগুলো, তত বেশি কিউএল এর ভ্যালু বাড়তে থাকবে। বুঝতে পারছো কথাটা? আমাদের সিওপি বাড়বে কত, মনে করো তুমি এখন মনে করো যে আমি টেম্পারেচার, মনে করো আমার রুম টেম্পারেচার হচ্ছে গিয়ে 25 ডিগ্রি টেম্পারেচার।
এখন আমি কি করলাম, এই 25 ডিগ্রি টেম্পারেচার রুম টেম্পারেচার, আর আমি রেফ্রিজারেটরের ভিতরে আমি করলাম কত 5 ডিগ্রি রাখলাম হইতেছে গিয়ে তোমার 5 ডিগ্রি 20 ডিগ্রি রাখলাম হচ্ছে গিয়ে রেফ্রিজারেটরের টেম্পারেচার। বুঝতে পারছো কথাটা? এখানে কিন্তু একটু ডিফারেন্ট কনসেপ্ট। মনে করো আমার যে সারাউন্ডিং আছে, মনে করো এটা হচ্ছে ভিতরে হচ্ছে রেফ্রিজারেটর, সেটার ভিতরে আমি বললাম যে 20 ডিগ্রি টেম্পারেচারে আমি এটাকে ফ্রিজিং করব। ফ্রিজিং টেম্পারেচার 20 ডিগ্রি টেম্পারেচার, আর বাইরে হলো 25। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে হচ্ছে গিয়ে QH মাইনাস QL হচ্ছে গিয়ে 5 ডিগ্রির মতো, 5 ডিগ্রি। তাহলে এখন আলটিমেটলি আমার সিওপি কত হচ্ছে? সিওপি হচ্ছে গিয়ে 20, এখান থেকে আসলে আমি টেম্পারেচারে প্যারালাল ধরে করতেছি, ডিভাইডেড 5। তাহলে আলটিমেটলি কত হচ্ছে? সেখানে দেখো সিওপির পরিমাণটা অনেক অনেক বেশি হচ্ছে। অর্থাৎ আমি যদি এই রেশিওর কত টেম্পারেচার কত ডিগ্রিতে করছি, মানে লোয়ার টেম্পারেচার যদি রাখতে হয় আমার এখানে, তাহলে হচ্ছে কি আমার সিওপির পরিমাণ অনেক কমে আসে। আর যদি রেফ্রিজারেটর হায়ার টেম্পারেচার রাখি তাহলে সিওপির পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। অর্থাৎ এটা পুরোপুরি হচ্ছে গিয়ে টেম্পারেচার ডিপেন্ডেন্ট। বুঝতে পারছো? এখানে বলা হচ্ছে যে লোয়ার টেম্পারেচার, মনে করো এখন যদি আমি এই কিউএইচ এর ভ্যালু যদি তোমার হচ্ছে গিয়ে 5 হতো, এই সরি কিউএল এর ভ্যালু যদি 5 হতো, তাহলে দেখো নিচে যে ডিনোমিনেটর আছে সেটার ভ্যালু কত হতো? 20 এর মতো। অর্থাৎ আমার উপরে দেখো 25/20 হতো। অর্থাৎ অনেক বেশি ডিফারেন্স হতো, তোমার 1 এর নিচে নেমে আসতো। অর্থাৎ তুমি যখন সিওপিটা হচ্ছে গিয়ে আমার আলটিমেটলি এটা ভ্যারি করে, যদি এই কনসেপ্ট এভাবে বললাম, কিন্তু আলটিমেটলি এটা টেম্পারেচার না, এখানে তোমার হবে কি হিট। এখন যখন তুমি হতেছে গিয়ে এই ডিফারেন্সটা অনেক বেশি হবে, তখন তোমার হচ্ছে গিয়ে আমার কি হবে? আমার সিওপি ভ্যালুটা অনেক কমে যাবে। অর্থাৎ আমার এখানটায় যদি তোমার কিউএইচ এর ভ্যালুটা যদি অনেক হাই, আমি যদি সারাউন্ডিং যদি অনেক বেশি হিট ছেড়ে দেই এবং এখান থেকে যদি অনেক কম আমি যদি টেম্পারেচার আনি, তাহলে কি হচ্ছে? আমি হিট বের করি, তাহলে কি হবে? আমার সিওপির ভ্যালুটা অনেক কম হবে। বুঝতে পারছো ব্যাপারটা? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে এটা আসলে হিট ইঞ্জিনের মতো না আর কি। তো রেফ্রিজারেটরের পরে আরো একটা আমরা রিভার্স ফিজিক্সের কাজ করি, সেটা হলো কি হিট পাম্প দিয়ে। রেফ্রিজারেটর গুলো ইউজ আমাদের মতো গরম প্রধান দেশে অনেক বেশি, কিন্তু দেখবা যে হিট পাম্প গুলো তোমার মেইনলি হচ্ছে গিয়ে বেশি তোমার কি বলে বেশি তোমার হচ্ছে জনপ্রিয় হচ্ছে শীত প্রধান দেশগুলোতে। সেখানে হচ্ছে গিয়ে আমরা কি করি, বাইরে থেকে এনভায়রনমেন্ট থেকে হিট নিয়ে আসি, হিট নিয়ে এসে ঘরের ভিতরে আমরা হিটটা সাপ্লাই দেই, কিউএইচ পরিমাণ হিট সাপ্লাই দেই, এবং সেই ক্ষেত্রে আমার একটা ওয়ার্ক ডান করতে হয় ডাব্লিউ ইন। এটা হচ্ছে কি পুরোপুরি তোমার হচ্ছে কি রেফ্রিজারেটরের মতো সাইকেল, একটু জাস্ট রিভার্স সাইকেলটা আর কি। তো সেক্ষেত্রে আমাদের এখানে সিওপিটা কি বলছি? সিওপি সমান সমান হচ্ছে গিয়ে কিউএইচ ডিভাইডেড বাই ডাব্লিউ ইন। অর্থাৎ আমি যে পরিমাণ ওয়ার্ক ইনপুট দিলাম আর যে পরিমাণ হচ্ছে গিয়ে আমি হিটটাকে ইনপুট দিলাম ঘরের ভিতরে, সেটার রেশিওটাকে বলছি আমরা সিওপি। তো একইভাবে কিউএইচ সমান সমান কিউএল বাই ডাব্লিউ, কিউএল প্লাস ডাব্লিউ ইন। অর্থাৎ ডাব্লিউ ইনটা ইন হচ্ছে এবং আউটপুটে দেখো জাস্ট আর কিউএইচ, তাহলে কিউএইচ সমান সমান হচ্ছে গিয়ে ডাব্লিউ ইন প্লাস হলো গিয়ে কিউএল। সেখান থেকে আমরা সিওপি ক্যালকুলেশন করে যেটা আমরা পাই সেটা হচ্ছে গিয়ে আমাদের কত? কিউএল প্লাস ডাব্লিউ ইন বাই ডাব্লিউ ইন। এখন এই কিউএল বাই ডাব্লিউ ইনটা কিন্তু হচ্ছে কি আলটিমেটলি রেফ্রিজারেটরের সিওপি। অর্থাৎ আমরা সিওপি রেফ্রিজারেটর আর দিয়ে প্রকাশ করি, তাহলে 1 প্লাস সিওপি প্লাস আর। অর্থাৎ এই ক্ষেত্রে সবসময় হচ্ছে গিয়ে হিট ইঞ্জিনেরটা সবসময় হচ্ছে গিয়ে 1 এর বেশি হবে। তো তোমাদের এই যে হিট পাম্পের ক্ষেত্রে আর কি, এখন রিসেন্টলি হচ্ছে গিয়ে আমাদের যে মানে এগুলো কেন ইম্পর্টেন্ট, সেটা হলো কি এখন যে আমরা যে এনভায়রনমেন্ট নিয়ে চিন্তা করা শুরু করছি, অর্থাৎ হচ্ছে গিয়ে আমরা যে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ডিভাইস বা গ্রিন তোমার হচ্ছে গিয়ে এনার্জি সিস্টেম যেগুলোকে বলি বা গ্রিন সিস্টেম বলি, সেগুলোর মধ্যে হিট পাম্প তারপরে রেফ্রিজারেটর এগুলো চলে আসে। কেন চলে আসে? কারণ আগে রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমরা একটা প্রবলেম ছিল, রেফ্রিজারেন্ট যেটা ছিল সেটাতে আমাদের সিএফসি ইউজ করতাম।
ফ্লোরোফ্লোরোকার্বন ইউজ করতাম, যেগুলো ছিল এনভায়রনমেন্টের ক্ষতিকারক। এখন হচ্ছে গিয়ে সেগুলোর বদলে এনভায়রনমেন্টালি বিনাইন যে রেফ্রিজারেন্ট সেগুলো ইউজ করা হয়। সেগুলো ইউজ করার কারণে কি হয়, এখন এনভায়রনমেন্টের ক্ষতি আগের মতো হয় না এই রেফ্রিজারেটর গুলোর কারণে। তো এবং হিট পাম্প গুলো এবং এগুলাকে বলা হচ্ছে গ্রিন এনার্জি সিস্টেম। তো সেগুলো কেন গ্রিন, কারণ হলো গিয়ে এগুলা যেমন মনে করো হিট পাম্পের ক্ষেত্রে তুমি যদি হিট পাম্প ইউজ না করে তুমি যদি ঘরটাকে গরম করতে চাইতা, মনে করো আমি এই রুমটাকে, তোমার যে রুমে আছো সেই রুমটাকে আমি গরম করতে চাচ্ছি, তাহলে কি করব আমরা হচ্ছে গিয়ে আমরা হিটার ইউজ করতাম। তোমরা বিভিন্ন রকম হিটার দেখছো না, সেটা কি করে, নর্মাল যে আমাদের মনে করো যে ইলেকট্রিক হিটার গুলো থাকে সেগুলো কি করে ইলেকট্রিক্যাল ফ্রিকশন ইউজ করে হিটটাকে প্রডিউস করে, সেখানে হিউজ লস হয়। তো সেগুলো আসলে তোমার হচ্ছে গিয়ে এনার্জি ইফিশিয়েন্ট না। তো এনার্জি এফিশিয়েন্ট যেহেতু না, সেই ক্ষেত্রে এই ইতিমধ্যে হচ্ছে গিয়ে ইংল্যান্ড থেকে শুরু করে ইউএসএ এগুলোতে বলে দেওয়া হয়েছে 2030 সাল থেকে, বিশেষ করে ইংল্যান্ডে বলে দেওয়া হয়েছে 2030 সাল থেকে রুম হিটিং এর কাজে কোনো ধরনের হিটার ইউজ করা যাবে না এক্সেপ্ট হিট পাম্প, অর্থাৎ হিট পাম্প ছাড়া কোনো ধরনের হিটিং ডিভাইস ইউজ করা যাবে না। তো এগুলো চলে আসতেছে আর কি তোমাদের সামনে। তো এটা হচ্ছে কি হিট পাম্পের কনসেপ্ট, আমরা এটা আরো পড়বো, সাইকেল গুলো দেখবো কয়েকদিন পরেই। তো তো আলটিমেটলি আমরা এখানে ফেরত আসলাম যে তাহলে এখন সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সটা কি বলতেছে, এটা আরো স্টেটমেন্ট দিয়ে আরো কনক্রিট ভাবে বলা হচ্ছে। কারণ প্রথম দিকে আমরা বলে আসলাম যে আমাদের এটা ডাইরেকশনটা ইম্পর্টেন্ট, এবং ডাইরেকশনটা কেমন হবে, হাই গ্রেড এনার্জি কনভার্ট হবে লো গ্রেডে, লো গ্রেড হাই গ্রেডে হবে না, কিন্তু মেকানিক্যাল সিস্টেমের মাধ্যমে এটা করা যায়। তার মানে দাঁড়ালো যে এই পুরো সিস্টেমটাকে আবার আমরা এই সেকেন্ড ল থার্মোডাইনামিক্সে আরো দুইটা স্টেটমেন্ট দিয়ে আমরা এটাকে ফুলফিল করতে হয়। প্রথমটা হচ্ছে হিট ইঞ্জিনের ক্ষেত্রে স্টেটমেন্ট দিয়েছে ক্যালভিন প্ল্যাঙ্ক। সে কি বলেছে, ইট ইজ ইম্পসিবল টু কনস্ট্রাক্ট অ্যান ইঞ্জিন হুইচ, যেটা কি করবে, while operating in a cycle produces no other effect except to extract the heat from a single temperature reservoir and do equivalent amount of work. কথাগুলো এরকমই, স্টেটমেন্ট গুলো একটু ঘোরানো পেঁচানো হয়, কিন্তু মেইন কথাটা হলো কথা যে একটা সিঙ্গেল টেম্পারেচার রিজার্ভার ইউজ করলে এটা হবে না। যে আমি যে হিটটাকে নিচ্ছি, আমি হিটটাকে নিয়ে আমি ওয়ার্কে কনভার্ট করছি, লো গ্রেড এনার্জির হিটটাকে কনভার্ট করছি হাই গ্রেড এনার্জির ওয়ার্কে, সেই ক্ষেত্রে আমাদের একটা শুধুমাত্র মনে করো এটা সোর্সের সাথে কানেক্ট করে দিলে হবে না, অর্থাৎ এটা মনে করো হাই টেম্পারেচার সাথে করে দিলে হবে না, এটা সিঙ্ক অবশ্যই লাগবে। এটা হচ্ছে কনসেপ্ট, যে এটা ছাড়া হিট ইঞ্জিন তৈরি করা সম্ভব না। তো মনে করো তুমি যদি এখন যেটা তোমরা দেখলাম হিট ইঞ্জিনের ক্ষেত্রে যে আলটিমেটলি মেকানিক্যাল সিস্টেমের মাধ্যমে গিয়ে কনডেনসেশন করে আমার কি করতে হচ্ছে, যে জায়গাটায় যে কনডেনসেশন করে, এই যে কনডেনসেশন করে আমাকে হিটটাকে রিলিজ করতে হবে, আদারওয়াইজ এটা ফুললি একটা মেকানিক্যাল সিস্টেম হবে না। আমরা এগুলো সব থার্মোডাইনামিক অ্যানালাইসিস পরে করব। আচ্ছা, তাহলে এখন কি দাঁড়ালো, তাহলে এই এত বিশাল কথার মূল কথা হলো গিয়ে যে আমাদের শুধুমাত্র সিঙ্গেল মানে সোর্স দিয়ে হিট ইঞ্জিন বানানো সম্ভব না। যদি তাই হতো তাহলে হচ্ছে পারপেচুয়াল মেশিন তৈরি করে ফেলা যেত আর কি, কিন্তু সেটা সম্ভব না। আচ্ছা, রেফ্রিজারেটরের ক্ষেত্রে কি বলছে, ইট ইজ ইম্পসিবল ফর এনি ডিভাইস দ্যাট অপারেটস ইন এ সাইকেল, যেটা সাইকেল অপারেট করবে। এখানে কিন্তু পুরোটাই চলে আসে সাইকেলের কনসেপ্ট, কারণ আমরা দেখলাম এই সাইকেল ইউজ করেই আমরা হচ্ছে গিয়ে ফিজিক্সের ল গুলোকে চেঞ্জ করে দিলাম। তাহলে এখন এই সাইকেলেরও কিছু ল দিয়ে দেওয়া হলো, কি বললো, রেফ্রিজারেটরের ক্ষেত্রে ইট ইজ ইম্পসিবল ফর এনি ডিভাইস দ্যাট অপারেটস ইন এ সাইকেল and produce no effect other than the transfer of heat energy from a lower temperature body to higher temperature body. এখানে কি বললো, আমরা তো রেফ্রিজারেটর কি করছিলাম, যে আমাদের লোয়ার গ্রেড এনার্জি থেকে আমরা হায়ার গ্রেড এনার্জি নিচ্ছিলাম, লোয়ার গ্রেড হিট থেকে হায়ার গ্রেড হিট নিচ্ছিলাম, অর্থাৎ রিভার্স ফিজিক্সের কাজ করছিলাম। তো এটা করা তখনই সম্ভব যখন আমাদের কিছু পরিমাণ ওয়ার্ক ইনপুট আসবে। অর্থাৎ আমরা সিম্পল ভাবে বলতে পারি, heat energy cannot flow by itself from a low temperature body to a high temperature body without addition of work. কোনো ধরনের কাজ ছাড়া এটা সম্ভব না, ওয়ার্ক ইনপুট ছাড়া। এই দুটো হচ্ছে গিয়ে স্টেটমেন্ট, একটা হচ্ছে গিয়ে ক্যালভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট, আর একটা হলো গিয়ে ক্লসিয়াস স্টেটমেন্ট। বুঝতে পারছো, সিম্পল কথায় ঘুরিয়ে পেঁচিয়ে বলা আছে আর কি। তাহলে এখন আমরা দেখি
যে আমাদের এই দুটোর স্টেটমেন্ট গুলো কিরকম। যেমন একটা রেফ্রিজারেটর আমরা ইউজ করলাম, সেটা হচ্ছে গিয়ে 100% ইফিশিয়েন্ট ইঞ্জিন দিয়ে আমরা চালু করতেছি। অর্থাৎ এখানে মনে করো আমার একটা রেফ্রিজারেটর আছে, সেই রেফ্রিজারেটরে যে ওয়ার্ক ইনপুট হবে সেটা আমরা কি করব, সেটা আমরা একটা হিট ইঞ্জিন দিয়ে করব। সেটা কি, সেই হিট ইঞ্জিনটা কি করতেছে, কিউএইচ থেকে অর্থাৎ হাই টেম্পারেচার রিজার্ভার থেকে তোমার কি হচ্ছে, তোমার হচ্ছে গিয়ে হিট নিচ্ছে এবং সেটাকে তোমার হচ্ছে গিয়ে ওয়ার্কে কনভার্ট করছে, করে সেটা ইনপুটে দিচ্ছে। তো এটা কি পসিবল কিনা, যদি হতো তাহলে তোমার হচ্ছে গিয়ে আমার একদম পারফেকচুয়াল মেশিনের কাছাকাছি চলে যেত। কিন্তু এটা পসিবল না, বিকজ এটাকে অবশ্যই এখানে হিট রিলিজ করতে হবে। অর্থাৎ এটা তোমার ক্যালভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্টের সাথে যায় না, সো এই সিস্টেম সম্ভব না। ঠিক একইভাবে হচ্ছে কি আমরা যদি এমন একটা ডিভাইস বানাই যেখানে হচ্ছে গিয়ে রেফ্রিজারেটরও আছে, একটা হিট ইঞ্জিন আছে, দুইটার সমন্বয় তৈরি, যেখানে তাহলে আমার তো কোনো ওয়ার্ক ইনপুট দরকার নাই। রেফ্রিজারেটর কি করতেছে, আমাকে হচ্ছে গিয়ে লো টেম্পারেচার থেকে নিয়ে দিচ্ছে এবং সেটাকে আবার হচ্ছে গিয়ে হাই টেম্পারেচার পাঠাচ্ছে হচ্ছে গিয়ে আমার হিট ইঞ্জিন। সো দিস ইজ নট পসিবল, বিকজ এখানে ওয়ার্ক ডান হইতেই হবে, এক্সটার্নাল ইনপুট লাগবেই। অর্থাৎ এটা হচ্ছে গিয়ে ক্লসিয়াস স্টেটমেন্টের বিপরীত স্টেটমেন্ট, সো এটা সম্ভব না আর কি। তো এই হচ্ছে গিয়ে আমাদের কনসেপ্ট গুলো। এবং যখনই কোনো সিস্টেম দেখবা, তো সিস্টেম গুলো তোমরা খেয়াল করবে যে হিট ইঞ্জিন হয় তাহলে কি আদৌ কি দুটো সিঙ্কের সাথে আছে কিনা সেটা চেক করতে হবে। যদি চেক করে দেখো যে নাই, তার মানে সরাসরি বলে দেবো দিস ইজ নট পসিবল। আর যদি রেফ্রিজারেটরের ক্ষেত্রে দেখলা যে কোনো ওয়ার্ক ইনপুট নাই, এমন একটা রেফ্রিজারেটর বানালাম যেটা অটোমেটিক্যালি কুল ডাউন করে ফেলতেছে, দ্যাট ইজ নট পসিবল। ঠিক আছে, এই জিনিসগুলো আর কি। কারো কোনো প্রশ্ন এই বিষয়ে? নাই, বোরিং পড়াশোনা, প্রশ্ন থাকার কথা না আর কি। যাই হোক, তাহলে একটু আমরা দেখি যদি কিছু ভালো লাগে তোমাদের। তাহলে যেটা বলছিলাম, এখানে খেয়াল করো কি হবে, একটা কোল ফায়ার্ড জেনারেটিং প্ল্যান্ট প্রডিউসেস ইলেকট্রিসিটি। মনে রাখবা যে যত রকমের পাওয়ার প্ল্যান্ট আছে সবগুলোই হতেছে গিয়ে তোমার মূল কনসেপ্টটা একটা জায়গায় সেম, সেটা হলো গিয়ে আমার স্টিম জেনারেট করতে হবে। স্টিম জেনারেট করে সেটা দিয়ে আমি হইতেছে গিয়ে পাঠাবো টারবাইনে, টারবাইন ঘুরবে, ইলেকট্রিসিটি প্রডিউস হবে। সেটা তোমার হচ্ছে গিয়ে তোমার যদি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বলো একই ঘটনা ঘটতেছে, কোল বেস পাওয়ার প্ল্যান্ট বলো একই ঘটনা ঘটতেছে, তুমি যদি গ্যাস ফায়ার মানে এলপিজি বেসড যদি বলো সবই একই ঘটনাই, রিনিউয়েবল গুলো ছাড়া। অর্থাৎ এই সবগুলোতে হিট প্রডিউস হচ্ছে, হিট প্রডিউস হয়ে তারপরে কি হচ্ছে তোমার হচ্ছে গিয়ে বয়লারে যাচ্ছে। এই বয়লার কি করতেছে, বয়লারের মধ্যে ওয়াটার ফ্লো হচ্ছে, ওয়াটার ফ্লোটাকে তোমার হচ্ছে গিয়ে সেই ভ্যাপারে নিয়ে যাচ্ছে, ভ্যাপারে নিয়ে যাওয়ার পরে সেটাকে হাইলি মানে কম্প্রেস করা হচ্ছে, কম্প্রেস করে সেটা পাঠানো হচ্ছে, পাঠানোর পরে সে টারবাইন ঘোরাচ্ছে। এখানে খেয়াল করে দেখো, আমি একটু ছবিতে আসি যে এখানে কি হচ্ছে, এই যে সামও এখান থেকে এই যে কোল দিয়ে, কোলের মাধ্যমে কি হচ্ছে আগুন ধরানো হচ্ছে এই জায়গাটায়। আর এই পাইপের মধ্যে দিয়ে যে ক্যাপিলারি যে পাইপগুলো আছে এগুলোর মধ্যে দিয়ে ওয়াটার ফ্লো, ওয়াটার আছে। তো ওয়াটার থাকার কারণে কি হবে, এগুলো হিটেড হয়ে তোমার হচ্ছে গিয়ে এই যে এটার ভিতরে 9 নাম্বার যে প্রকোষ্ঠটা আছে এটার ভিতরে কি হচ্ছে তোমার এগুলো জমা হচ্ছে, এই ভ্যাপার গুলো জমা হচ্ছে, জমা হয়ে এটা তোমার জমা হতে 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 কি হচ্ছে প্রেসার বেড়ে যাচ্ছে। একটা সময় সেটা ছেড়ে দেওয়া হচ্ছে, তখন ছেড়ে দেওয়া হচ্ছে এটা ফ্লো হয়ে তোমার চলে আসছে কোথায়, এই যে এখান থেকে উপর দিয়ে ফ্লো হয়ে চলে আসছে তোমার হচ্ছে গিয়ে টারবাইনে, এই টারবাইনে চলে আসছে। এই টারবাইন ঘুরছে, টারবাইন ঘোরার কারণে এটা জেনারেটরের সাথে লাগানো আছে, ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে। তাহলে এখন আমরা একটু থার্মোডাইনামিক সাইকেলটা দেখি কি হচ্ছে। প্রথম কথা হলো যে এই যে কোলটাকে প্রসেস করা হচ্ছে, কোলটাকে নেওয়া হচ্ছে, নেওয়ার পরে তোমার ক্রাশার হাউসে নিয়ে গুঁড়া গুঁড়া করা হচ্ছে, করার পরে পাউডার করা হচ্ছে, করার পরে এটা ফ্লো করে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এটুকু হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে ইনপুট এনার্জি দিচ্ছি, আমরা হিট এনার্জি দিচ্ছি এইভাবে এই প্রসেসটায়। আর আমাদের সাইকেলটা কেমন হচ্ছে আমরা দেখে আসছিলাম, সাইকেলটা কি ছিল মনে আছে? সাইকেলটা প্রথম দিকে ছিল কি, আমরা হচ্ছে এটা বয়লার থাকবে, এটা হচ্ছে সেই বয়লার, এই জায়গাটা হচ্ছে সেই বয়লার। এই বয়লারের মধ্যে আমার হচ্ছে গিয়ে ভ্যাপার তৈরি হচ্ছে, সেই ভ্যাপারটা কোথায় যাচ্ছে, ভ্যাপারে যাচ্ছে হচ্ছে গিয়ে টারবাইনের মধ্যে, এখানে হচ্ছে গিয়ে ভ্যাপারটা টারবাইনটাকে ঘোরাচ্ছে। অর্থাৎ হচ্ছে কি এখানটায় আমার হচ্ছে গিয়ে ওয়ার্ক জেনারেট হচ্ছে, হওয়ার পরে কি হচ্ছে এই ঘোরানোর পরে কি হচ্ছে এই ভ্যাপারটাকে আমরা পাঠিয়ে দিচ্ছি নিচের চেম্বারে। নিচের চেম্বারে কি হচ্ছে নদী থেকে পানি এনে, এই যে খেয়াল করো যেটা বলছিলাম, নদী থেকে পানি এনে একটা এক ধরনের হিট সিঙ্ক আছে,
এটার মধ্যে দিয়ে যখন এই ভ্যাপার গুলো প্রবাহিত হচ্ছে, ফ্লো হচ্ছে, তখন কি হচ্ছে, তোমার টেম্পারেচার ফল করতেছে, এই কারণে কনডেনসেশন হচ্ছে। কনডেনসেশন হয় যেমন আমরা কি দেখি এনভায়রনমেন্টে হয় না, আমরা যে আমরা বলি শিশির পরে ডিউ পয়েন্টের নিচে চলে যায়, তখন কি হয়, আমাদের ড্রপলেট তৈরি হয়, অর্থাৎ পানি পড়ে। সেটা কখন হয়? শীতকালে হয়। কেন? টেম্পারেচার ফল করে। অর্থাৎ হাই প্রেসার কোনো কিছু যদি টেম্পারেচার ফল করাতে পারো, তাহলে সেটা এখানে কনডেনসেশন হবে, অর্থাৎ ভ্যাপার থেকে আবার লিকুইডে চলে আসবে। এই লিকুইডে চলে আসার পরে একটা পাম্পের মাধ্যমে এটাকে আবার এই যে বয়লারের মধ্যে পাঠানো হয়। বুঝতে পারছো? পাঠানো হয়, তার মানে আবার এখানে বয়লিং হচ্ছে। এই যে পুরো জিনিসটা হচ্ছে গিয়ে একটা আমরা যে মেকানিক্যাল সাইকেল দেখাচ্ছিলাম সেটা, এটার মাধ্যমে আমরা কি করি, আমরা হচ্ছে গিয়ে ওয়ার্ক জেনারেট করি, অর্থাৎ ইলেকট্রিসিটি জেনারেট করি। বুঝতে পারছো? এখানে যদি তোমার যদি কোনো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হয়, নিউক্লিয়ার তোমার হচ্ছে গিয়ে ফিশন দিয়ে কি করা হচ্ছে, আমার এখানে হিট এনার্জি জেনারেট করে আবার হচ্ছে গিয়ে টেম্পারেচার হাই করে করা হচ্ছে। ওটা বেশি ভালো কেন? নিউক্লিয়ারে তোমার এফিসিয়েন্সি অনেক হাই। এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি আমরা বলি, যদি না কোনো ধরনের ঘটনা ঘটে যায় তাহলে আমরা বলি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, কারণ ফিশনের মাধ্যমে কোনো ধরনের আসলে আমাদের কোনো ধরনের কি হচ্ছে, ফ্লু গ্যাস ইমিট হচ্ছে না, কিন্তু ডেঞ্জারাস একটা ঘটনা ঘটছে কি, আমাদের রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল তৈরি হচ্ছে, যেগুলোকে আমরা কোথাও প্রিজার্ভ করতে হয়। এটা নিয়ে অনেক গবেষণা হয়, কিন্তু মেইন কনসেপ্টটা হলো এখানেও তোমার হচ্ছে কি হিট জেনারেট করে, এবং সেই হিটটা অনেক হাই টেম্পারেচার হিট হয়। এই কারণে দেখা যায় যে তোমার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের এফিসিয়েন্সি গুলা একটু বেশি ভালো হয়। এবং ভবিষ্যতে যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ফিউশন পাওয়ার প্ল্যান্ট চলে আসতেছে। তো ফিউশন পাওয়ার প্ল্যান্ট গুলোর নাম শুনছো তোমরা কেউ? কেউ শুনছো? ফিউশন, ফিউশন রিঅ্যাকশন করে এনার্জি সাপ্লাই করবে এটা? হ্যাঁ, ফিউশন রিঅ্যাকশন করে যে হচ্ছে এনার্জি সাপ্লাই করবে এটা? হুম, সেটাই। এটা প্রবলেমটা কি, কেন হচ্ছে না? এটা তো খুব সিম্পল, ফিউশন তো ফিউশন করাই যায়। ফিউশন করা অনেক এনার্জি, মানে এটা স্টার্ট করতে গেলেই তো অনেক এনার্জি চলে যাবে আমাদের, আই থিংক। বা না এরকম ব্যাপার অনেক না। ম্যাটেরিয়ালস অনেক লিমিটেড এরকম। ফিউশন রিঅ্যাকশন সম্ভব হলে যেটা যে টেম্পারেচারটা তৈরি হয় সেটা অনেক হাই টেম্পারেচার। ঝামেলাটা হয়ে তাহলে গেছে যে অনেক ডেঞ্জারাস হাই হয়ে যাবে টেম্পারেচার, ব্যাপারটা। বুঝছো? অর্থাৎ প্লাজমা জেনারেট করে তারা। তো সেটাকে ধরে রাখার জন্য কোনো রিজার্ভার নাই। অর্থাৎ তুমি যেটা মেকানিক্যাল সিস্টেমে চালাবা সেটার জন্য কোনো আমাদের সিস্টেম নাই। এই যে বয়লার সিস্টেম করতে গেলে সব বয়লারের ম্যাটেরিয়ালই গলায় ফেলবে, এত টেম্পারেচার। তো কিন্তু ফরচুনেটলি এখন এটা করা হচ্ছে কি, তোমার এখানে আর কোনো ম্যাটেরিয়াল ইউজ না করে ওরা চেষ্টা করতেছে এটা ম্যাগনেটিক, যে তোমার হচ্ছে গিয়ে ম্যাগনেটিক যে এটা কি বলে, তোমার ম্যাগনেটিক ইন্ডাকশন তৈরি, ইন্ডাকশনও না, আর এটা কি ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করে তোমার হচ্ছে কি ওরা একটা ভার্চুয়াল ওয়াল তৈরি করছে, সেটার মধ্যে হচ্ছে ওই টেম্পারেচারটাকে কনফাইন করছে। এরকম চেষ্টা করা হচ্ছে আর কি, কারণ কোনো ম্যাটেরিয়ালের দ্বারা সম্ভব না এখন প্লাজমা ম্যাটেরিয়ালকে বা প্লাজমা টেম্পারেচারে যে থাকবে সেটাকে ধরে রাখা, বা সেটার জন্য কোনো রিজার্ভার তৈরি করা সম্ভব না এখন পর্যন্ত। কিন্তু এটা শোনা যায় যে এটা হয়ে গেছে আর কি অনেক জায়গায়। যাক, দেখা যাক কি হয়। তোমরা এটা নিয়ে ভবিষ্যতে চিন্তা করতে পারো অনেকে ফিউশন দিয়ে কাজ করার জন্য, যারা বাইরে যাবে আর কি। কারণ নেক্সট যে তোমার ইভলিউশন হবে এটা ধারণা করা হচ্ছে ফিউশনে হবে, ফিশনে না, কারণ ফিউশনের কোনো ধরনের রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল তৈরি হয় না। তো যাই হোক, আচ্ছা, তাহলে এখন আমরা দেখি এখান থেকে কি কি ধরনের ম্যাথ আসতে পারে। খুবই সিম্পল ম্যাথ। মনে করো যে a steam power plant produces 50 megawatt of net work, অর্থাৎ নেটওয়ার্ক হচ্ছে 50 মেগাওয়াট, while burning fuel to produce 150 মেগাওয়াট, অর্থাৎ সে যখন বার্নিং ফুয়েল তৈরি করবে সেখানে তোমার সেটা প্রডিউস করবে তোমার 150 মেগাওয়াট হিট এনার্জি, অর্থাৎ এটা হচ্ছে কিউএইচ এর পরিমাণ 150 মেগাওয়াট। তাহলে এট হায়ার টেম্পারেচার বললো ডিটারমাইন দ্য সাইকেল থার্মাল ইফিসিয়েন্সি। হিট ইঞ্জিনের থার্মাল ইফিসিয়েন্সি হচ্ছে খুব সোজা, তাহলে ডাব্লিউ নেট ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে কিউএইচ, আমরা দিলে দেখতেছি এখানে বেরো 33%। এখন নেক্সট যে কোশ্চেনটা বলছে যে কি পরিমাণ হিট রিজেক্ট করবে বাই সাইকেল টু দ্য সারাউন্ডিং, সাইকেল অপারেশনের পরে কিভাবে হিট রিজেক্ট করবে। অর্থাৎ আমরা এখানে বলতেছি এটা কি আমার ছিল, এটা ধরো টাইটেলটা কিন্তু ভুল হয়েছে, সরি। আচ্ছা, তাহলে আমরা কি বলছি যে এখানটাতে হচ্ছে গিয়ে আমাদের কি পরিমাণ হিট রিলিজ করবে, সেক্ষেত্রে আমাদের কিউএলটা বের করতে হবে। কিউএলটা কত? কিউএলটা হচ্ছে গিয়ে কিউএইচ মাইনাস ডাব্লিউ নেট, অর্থাৎ কিউএলটা হচ্ছে গিয়ে 100 মেগাওয়াট পরিমাণ
আমার এনার্জি রিলিজ করবে মেগাওয়াট পরিমাণ, অর্থাৎ তোমার হচ্ছে কি এত জুল পার আওয়ার বা জুল পার সেকেন্ডে চলে যাবে। যাক এখানে রাখলেই হবে, আমরা আর বলি নেই। আর্টেরিয়াল সিস্টেমের দিকে যাই, যেটা কি যে এ হিট পাম্প ইজ টু বি ইউজ টু হিট এ বিল্ডিং ডিউরিং দ্য উইন্টার। উইন্টারের সময় একটা আমরা হিট পাম্প ইউজ করতেছে, যেটা কি করতেছে, দ্য বিল্ডিং ইজ টু বি মেইনটেইন এট 21 ডিগ্রি সেন্টিগ্রেড এট অল দ্য টাইম। অর্থাৎ ভিতরে রুম টেম্পারেচার আমাদেরকে রাখতে হবে 21 ডিগ্রি টেম্পারেচার, এবং সেক্ষেত্রে একটা হিট পাম্প তৈরি করতে হবে। দ্য বিল্ডিং ইজ এস্টিমেটেড টু বি লুজিং হিট এট এ রেট অফ 1,35,000 কিলোজুল পার আওয়ার। অর্থাৎ সারাউন্ডিং এ তোমার তো হচ্ছে গিয়ে টেম্পারেচার অনেক কম সেই, এবং এটা তো ইনসুলেটেড বিল্ডিং না, এই কারণে কি করবে, কিউ লসের পরিমাণ হচ্ছে গিয়ে কত, 135,000 লিখতে পারি না, আচ্ছা, কিলোজুল পার আওয়ার। এই রেটের হচ্ছে হিট লস করবে। তাহলে এটা হচ্ছে কি হিট লসের রেট। এই দেখো কিউর উপরে একটা ডট দেওয়া আছে, এটা হচ্ছে কিউ লসের রেট। আচ্ছা, when the outside temperature drops to -5 ডিগ্রি টেম্পারেচার, অর্থাৎ আমি আরো বললাম যে যখন মানে এই হিট লসটা কখন করে, যখন টেম্পারেচার ড্রপ হয়ে যায় -5 ডিগ্রি টেম্পারেচার, তখন এই হারে তোমার হচ্ছে গিয়ে হিট লস করে। তাহলে এখন কি করতে হবে, ডিটারমাইন দ্য মিনিমাম পাওয়ার রিকোয়ার্ড, অর্থাৎ এই যে মিনিমাম পাওয়ার রিকোয়ার্ড ডাব্লিউ ইন, যেটা টু ড্রাইভ হিট পাম্প ইউনিট ফর দিস আউটসাইড টেম্পারেচার, অর্থাৎ -5 ডিগ্রিতে চলে আসলে আমাকে হতেছে গিয়ে কি পরিমাণ ওয়ার্ক ইনপুট দিতে হবে। ঠিক আছে, তাহলে এই কাজটা দেখো এখানে কিভাবে করা হয়েছে। তাহলে আমাদের প্রথমে বলছিলাম যে কি পরিমাণ, এই যে কিউএইচ, যেটা এখানে খেয়াল করে দেখো, এটাই হচ্ছে কিউএইচ, যেটা হিট ইনপুট দিচ্ছি, যে হিটটা বের হয়ে যাচ্ছে, কিউ লসটাই হচ্ছে কি আমাদের এই পরিমাণ হিট ইনপুট দিতে হবে। অর্থাৎ কিউএইচ আর কিউ লস সমান, অর্থাৎ কিউএইচ সমান কিউ লস্ট, সেটা কত, এত 135,000 কিলোজুল পার আওয়ার, এটা রেট। আচ্ছা, এখন সিওপির ক্ষেত্রে আমরা যেহেতু পার আওয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি, সো আমরা এইভাবে লিখতে পারি কিউএইচ ডিভাইডেড বাই কিউএইচ মাইনাস কিউএল। হিট ইঞ্জিনের ক্ষেত্রে সিওপি ছিল এরকম, যে কিউএইচ ডিভাইডেড বাই কিউএইচ মাইনাস কিউএল, এবং সেটা যেহেতু আমাদের হইতেছে রেট, সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি টেম্পারেচার নিয়ে যেতে পারি, অর্থাৎ টিএইচ এর সমান। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু সবই কিউ 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 কিউ, সেক্ষেত্রে আমরা এটাকে টেম্পারেচার ইকুইভ্যালেন্ট বলতে পারি প্রপোর্শনাল দেখে। তাহলে সেক্ষেত্রে আমরা টিএইচটাকে কি করতেছি, আমরা লিখতেছি 21 প্লাস 273 কেলভিন, অর্থাৎ আগে হচ্ছে গিয়ে তোমার এটাকে কি করছি, কেলভিনে নিয়ে যাচ্ছি 21 ডিগ্রিকে, আর নিচেরটাকে আমরা কেলভিনে নেই দরকার নেই, কারণ হচ্ছে মাইনাস, তো মাইনাস মানে 273 কাটাকাটি চলে যায়। এটা বুঝতে পারছো, এটা খুব সিম্পল কথা। আগে থেকে ক্যালভিনে কনভার্ট করে নিলে এই আমার এটা হইতো না। যাই হোক, এনিওয়ে, তো নিলে আমরা আলটিমেটলি সিওপি পেয়ে যাচ্ছি কত, 11.31। সিওপি কোনো ইউনিট নাই। আচ্ছা, দেখো এই কত, সিওপি 11-র মতো, যেখানে রেফ্রিজারেটর সিওপি কত ছিল দেখছিলা, হিট ইঞ্জিনের সিওপি কখনো 1 এর বেশি হতে পারে না, হিট পাম্পে সিওপি কিন্তু 1 এর বেশি হতে পারে। এখানে দেখো 11.31। আচ্ছা, এবং এটা পুরোপুরি হচ্ছে গিয়ে তোমাদের যেটা ব্যাখ্যা করছিলাম, যে পুরোপুরি কত টেম্পারেচারে কাজ করছে, টেম্পারেচার ডিপেন্ডেন্ট। আচ্ছা, তাহলে এখানে কি ইউজিং দ্য বেসিক ডেফিনেশন অফ সিওপি, আমরা সিওপি থেকে আবার বেসিক ডেফিনেশন গেলাম, যে কি পরিমাণ, এই যে এখানে কি পরিমাণ কিউএইচ দিচ্ছি ডিভাইডেড বাই কি পরিমাণ ওয়ার্ক ইনপুট দিচ্ছি, সেখান থেকে আমরা পেয়ে গেলাম এই যে কিউএইচ বাই সিওপি। কিউএইচটা তো আমরা আগে থেকে জানি, আর এগুলোকে সিওপির এটা। তাহলে আলটিমেটলি কি হলো, তোমার হচ্ছে গিয়ে ডিভাইড করলে আমরা পেলাম হচ্ছে গিয়ে এত জুল পার আওয়ার ডিভাইডেড বাই সিওপি, এবং এই আওয়ারটাকে আমরা কি মিনিমাইজ করার জন্য 3600 পার সেকেন্ডে ভাগ করে দিলাম। তাহলে আলটিমেটলি কত কিলোওয়াট পেলাম, সেটা কত পরিমাণ, 3.136 কিলোওয়াট। অর্থাৎ আমার এই ক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে 3.316 কিলোওয়াট পার সেকেন্ড, না কিলোওয়াট মানে তো পার সেকেন্ডে আমার এনার্জি ইনপুট দিতে হবে। বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন এই বিষয়ে? কারো কোনো কোশ্চেন নাই? এখানে খেয়াল করে দেখো, এই যে ভ্যালুটা আসছে 3.316 কিলোওয়াট,
তার মানে এটা কত বেশি এনার্জি দিতে হয় কেউ বলতে পারবা? আমাদের বাসা বাড়িতে যে মনে করো যে ফ্যান আছে মনে করো, বা আমাদের ইলেকট্রিক্যাল যে ইকুইপমেন্ট আছে সেগুলোর সাথে একটু কম্পেয়ার করে কেউ বলতে পারবা কত তোমার এটা কি বেশি না কম? ফর এক্সাম্পল আমাদের বাসায় যে মনে করো বা এয়ার কন্ডিশন দেখছো, এয়ার কন্ডিশনে তোমার কত ওয়াটের এয়ার কন্ডিশন হয় তোমরা কি জানো? কোনো আইডিয়া আছে? হুম, সবাই কি আমার মতো গরিব নাকি? বাসায় কারো এয়ার কন্ডিশন নাই? আমার কথা কি শোনা যাচ্ছে? ফাতেহা আক্তার আছো? ফাতেহা আক্তার জি স্যার। শুনতে জি পাচ্ছ? স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। বলো এই যে এখানে 3.316 কিলোওয়াট, এটা কি বেশি না কম মনে হয় তোমার কাছে? স্যার, বেশি মনে হয়। বেশি মনে হয় তাই না? কারণ আমাদের যে ফ্যান বা লাইট এগুলো কত, এটা ওয়াটে হয় তাই না? জি স্যার। একটা আমরা যখন বাল্ব কিনে নিয়ে আসি বলে 50 ওয়াট বা 30 ওয়াট, 15 ওয়াট। 30 ওয়ার্ড, হ্যাঁ। হ্যাঁ, এটার তুলনায় এটা হ্যাঁ, কত দেখছো? 3.316 কিলোওয়াট। কিলোওয়ার্ড। কিলোওয়াট মানে হলো প্রায় 3000 ওয়াটের সমান। অর্থাৎ চিন্তা করে দেখো, মানে 1000টা লাইটের, মানে আমরা 30 ওয়াটের লাইটের সমান, তাই না? তাহলে জি হিউজ, স্যার। মানে হিউজ পরিমাণ হিটিং এবং কুলিং এ, আমাদের ওয়ার্ল্ডে হিটিং এবং কুলিং এ তোমার হিউজ পরিমাণ ইলেকট্রিসিটি তোমার ইউজ হয়, এই কথাটা বলতে চাচ্ছিলাম। এবং সেটার পরিমাণ হতেছে তোমার শুধুমাত্র হাউস হোল্ড এবং হচ্ছে গিয়ে কমার্শিয়াল গুলোতেই হচ্ছে গিয়ে যত ওয়ার্ল্ডে যত ইলেকট্রিসিটি জেনারেট হয় তার 15% ইউজ হয় তোমার হচ্ছে হিটিং এবং কুলিং এ। বুঝতে পারছো? এই 15%টা অনেক বেশি আর কি। জি। ঠিক আছে? এবং এত বেশি যেহেতু এনার্জি ইউজ হয়, এই কারণে আমরা যে রিনিউয়েবল এনার্জির কথা বলি, সেই রিনিউয়েবল এনার্জি গুলার ইউজ হিট পাম্প বা রেফ্রিজারেটরে নাই। বুঝতে পারছো? অর্থাৎ তুমি যদি একটা সোলার প্যানেল বসায় দাও কোনো বাসায়, তাহলে সেটার মাধ্যমে আসলে আমার হিটিং এবং কুলিং করা সম্ভব না। অর্থাৎ এটাতে কমপ্লিট বাসা বলি সেটা সম্ভব না। অর্থাৎ সোলার প্যানেল হয়তো বা একটা টেলিভিশন চলতে পারে বড় জোর, বা তোমার মনে করো যে তোমার হয়তো বা মানে আমরা স্ট্যান্ড অ্যালোন সিস্টেমের কথা বলতেছি, কিন্তু হিটি এটা কমপ্লিট যে একটা বাসা বাড়ির যে তোমার যে একটা চাহিদা থাকে বা ডিমান্ড থাকে, সেই ডিমান্ডটা ফুলফিল করা সম্ভব না। আর এই গ্লোবাল ওয়ার্মিং আসতেছে, গ্লোবাল ওয়ার্মিং এর কারণে দেখবা যে হিটিং এবং কুলিং এর পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে, এটা কয়েক গুণ এটাতে এনার্জি কনজাম্পশন বেড়ে যাবে। বুঝতে পারছো কথাগুলো? এবং জি সেই স্যার। কারণে এখন আমরা যারা আগে মনে করতাম যে হচ্ছে হিটিং এবং রেফ্রিজারেশন এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, তারা এখন মরে চলে বসছে। বিকজ যেই পরিমাণে হিটিং এবং কুলিং এর যে এনার্জি লস হচ্ছে বা এনার্জি কনজাম্পশন হচ্ছে, সেই পরিমাণ তো এনার্জি জেনারেট করতে গিয়ে আরো অ্যাডভার্স ইফেক্ট হয়ে যাচ্ছে, আরো এনভায়রনমেন্টে ক্ষতি হয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, যত গরম বাড়তেছে তত এসি বাড়াচ্ছি, সেই কারণে এসি কারণে আরো গরম বাড়তেছে। মানে সব মিলিয়ে আর কি আমরা একটা বাজে একটা অবস্থার মধ্যে আছি। অর্থাৎ আমরা বলতে যাচ্ছি আমরা খুব শীঘ্রই আমরা হচ্ছে খুব বাজে অবস্থাতে চলে যাচ্ছি এবং এটা তো পৃথিবী ধ্বংসের দিকে চলে যাচ্ছি। তো এটা কন্ট্রোল করা সম্ভব কি? সম্ভব না। এগুলার জন্য হচ্ছে গিয়ে যারা পরিবেশবাদী ওরা চিন্তা করে, আর যারা পরিবেশবাদী না ওরা বসে বসে ঘুমায়। ঠিক আছে? এখন তোমাদেরও একটু রেসপন্সিবিলিটি পড়ে যায় যে আমরা পড়াশোনার পাশাপাশি এই জিনিসগুলো একটু জানবো, এগুলো কি হচ্ছে, পৃথিবী কোথায় যাচ্ছে, আমাদের কি করা উচিত, রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যায়। যাও, তাহলে এখন আমাদের আজকে পড়া এই পর্যন্তই। মনে করো যে দেখলাম এখানে কি হয়েছে, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। নাই মনে হয়, তাই না? হুম।
তোমরা কেউ কি থার্ড ইয়ারে উঠছো, কেউ কি তোমরা কোন ধরনের রিসার্চ শুরু করছো? কেউ এনিবডি? স্যার আমরা তো সেকেন্ড ইয়ারেই আছি। তোমরা তো সেকেন্ড ইয়ারে, আমি সেকেন্ড ইয়ারে কোর্স দিচ্ছি না। জি স্যার। দেখো অবস্থা আমার। যাক, তোমাদের চিন্তা ভাবনা করতে হবে এগুলো, কারণ আমাদের ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের ডাইমেনশন আমরা চেঞ্জ করার চিন্তা করতেছি। এখন দেখা যাক কি হয় সেকেন্ড ইয়ারে। আর একটা কোর্স নিয়ে কোথায় থার্ড ইয়ারে, ভুলেই যাচ্ছি। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন নাই মনে হয় নাকি? না থাকলে ক্লোজ করে দিলাম। অন্য কোনো বিষয়ে কোনো প্রশ্ন আছে কারো? নাই? ঠিক আছে, ভালো থাকো তাহলে, পরে কথা হবে আবার নেক্সট ক্লাসে, নেক্সট উইকে।